হচ্ছে অ্যাপ্রোটিক সলভেন্ট। ধরো H2O আছে, এখানে H2 সহজে রিলিজ হবে কারণ অক্সিজেন ইলেকট্রন নেগেটিভিটির কারণে টানছে, তো হচ্ছে প্রোটিক সলভেন্ট। কিন্তু যেগুলো প্রোটন ডোনার করবে না সেগুলো হচ্ছে অ্যাপ্রোটিক সলভেন্ট, মানে যেগুলোর সঙ্গে যেখানে হাইড্রোজেনটা ইলেকট্রন নেগেটিভ অ্যাটমের সঙ্গে লেগে থাকবে সেই হাইড্রোজেনটা বেরোবে। যদি ইলেকট্রন নেগেটিভ অ্যাটম না হয়ে নর্মাল কোনো অ্যাটম হয় তখন সহজে কিন্তু হাইড্রোজেনটা বেরোবে না। তো হাইড্রোজেনটা বেরোবে তখন হবে সেটা অ্যাপ্রোটিক সলভেন্ট। প্রোটিক সলভেন্টের মধ্যে কোনগুলো আছে? H2 হতে পারে, CH3OH হতে পারে, যেগুলো পাবে আর কি। প্রোটিক সলভেন্ট তো হাইলি পোলার হবে, বলার কিছু নাই, কারণ H ডেল্টা প্লাস আর অক্সিজেন ডেল্টা নেগেটিভ অনেক বেশি হবে, ইলেকট্রন নেগেটিভ অক্সিজেন অনেক বেশি। অ্যাপ্রোটিককে দুভাগ ভাগ করা হচ্ছে পোলার আর হচ্ছে নন পোলার। যেমন CH3CO CH3, এখানে কিন্তু অক্সিজেনের সঙ্গে কোনো হাইড্রোজেন নাই, তাহলে হাইড্রোজেন ছাড়া কোনো গল্প না, এটা অ্যাপ্রোটিক সলভেন্ট। আবার এটা পোলার বলে কি জন্য? কারণ CH3 উপরে ঠেল যেটা হয়ে আছে এটা ডাইক্রোমেট জিরো নয় আর কি, তাহলে মিউ এখানে পাওয়া যাবে নট ইকুয়াল টু জিরো, তাই এটা হচ্ছে পোলার সলভেন্ট। CH3CONH2 আছে, এটা এক্ষেত্রে কী হয়েছে? এক্ষেত্রেও কিন্তু এটা পোলার সলভেন্ট, কারণ তো বুঝতে পারছো একই ব্যাপার। CH3SO DMSO ডাইমিথাইল সালফোক্সাইড, এটা ভুল স্ট্রাকচার, না ঠিক আছে, ডাইমিথাইল ফরমাইড, এটা স্ট্রাকচারটা ভুল আছে, এটা ঠিক করবে। এবার HC ডবল বন্ড O হবে, এটা NCH3CH3 ডাইমিথাইল ফরমাইড, ফর্মিক অ্যাসিডের করসপন্ডিং এমাইড HCONH2, যেটা ফরমাইড বলছি, আর ডাইমিথাইল জুড়ে দিচ্ছি মানে হাইড্রোজেন দুটো সরে গিয়ে দুটো CH3 আসবে, এটা ডাইমিথাইল ফরমাইড। সাথে ভুল ছিল একটু, যার কাছে নোটটা আছে কারেকশন করে নেব। এবার ডাইমিথাইল ফরমাইড স্ট্রাকচার ভুল আছে। CH2 এ কিন্তু মিউ ইজিক্যাল টু জিরো, মিউ ইজিক্যাল জিরো কী জন্যে? কারণ ডাইক্লোরোমেন CH2 দিয়ে দেখা হয়, S যেভাবে টানছে H2 সেভাবে টানবে, C ডবল মেন S আলটিমেট মিউ হয়ে যাবে কত? জিরো। CCl4 মিউটা হবে জিরো। চলো এই পর্যায়ে ভাগটা আছে, এটা ইম্পর্টেন্ট আছে ভাগটা, এই ক্লাসিফিকেশনটা আগে দরকার। রিয়েকশন মেকানিক 2 যেটা আছে আর কি, এটা পড়ার জন্য। রিয়েকশনকে মেনলি আমরা ভাগ করছি 4 ভাগে, একটা হচ্ছে এডিশন, সাবস্টিটিউশন, এলিমিনেশন আর হচ্ছে আইসোমারাইজেশন। এইটা ঠিক করে দেখবে এই পোর্শন যেটা পড়বো এখন। এডিশন যে রিয়েকশনটা হয়, এডিশন, সাবস্টিটিউশন, এলিমিনেশন, আইসোমারাইজেশন, জিজ্ঞাসা করে এই রিয়েকশন কী ধরনের রিয়েকশন আর কি, তো এটা যদি ক্লিয়ার থাকে ঠিকঠাক হয়ে যাবে। এডিশন রিয়েকশনকে আমরা 3 ভাগে ভাগ করি, ইলেকট্রোফিলিক এডিশন রিয়েকশন, ফ্রি রেডিক্যাল এডিশন রিয়েকশন। তো ইলেকট্রোফিলিক এডিশন রিয়েকশন আমরা দেখবো, ফ্রি রেডিক্যাল এডিশন রিয়েকশন দেখবো, আর নিউক্লিয়ার এডিশন রিয়েকশন দেখবো। সাবস্টিটিউশন রিয়েকশন একেও আমরা 3 ভাগে ভাগ করছি, নিউক্লিয়ার সাবস্টিটিউশন রিয়েকশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়েকশন আর ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়েকশন। তো নিউক্লিয়ার যে সাবস্টিটিউশন রিয়েকশন আছে তাকে আবার 2 ভাগ করছি, ফর এলিফেটিক আর ফর অ্যারোমেটিক। যেটা এলিফেটিক হবে সেটা 2 ভাগ করছি, SN1 SN2, যেটা অ্যারোমেটিক সেটা 2 ভাগ করছি, ARSN1 ARSN2। সাবস্টিটিউশন রিয়েকশন 2 ভাগ আছে কিন্তু এলিফেটিকের জন্য, অ্যারোমেটিকের জন্য, খেয়াল রাখবে, একটু বাদে আসবে এগুলো, এই ক্লাসিফিকেশনটা খুবই দরকার। SN1 SN2 ARSN1 ARSN2। চলো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়েকশন যেটা আছে আর ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়েকশন আছে। এলিমিনেশন রিয়েকশনকে 3 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আলফা এলিমিনেশন, বিটা এলিমিনেশন, গামা এলিমিনেশন। তার মধ্যে বিটা এলিমিনেশনের E1 E2 আমাদের পড়তে হবে, ক্লাসিফিকেশনটা দরকার আছে, ক্লাসিফিকেশনটা মনে রাখতেও হবে। চলো নেক্সট আসা যাক। CH3CH ডবল বন্ড CH2, এখান থেকে বাকি রিয়েকশন দেখানো হয়েছে। দেখো এই CH3CH ডবল বন্ড CH2, হ্যাং হয়ে গেছে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে।
চলো এর যতগুলো রিয়েকশন আছে সবগুলো রিয়েকশনে কিন্তু ওই একটার সঙ্গে দেখানো হয়েছে CH3 CH ডবল বন্ড CH2 এর সঙ্গে দেখানো হয়েছে। তো CH3 CH ডবল বন্ড CH2 প্রথমে কী হবে, বন্ডের ইলেকট্রন পেয়ারটা খুলে গিয়ে এর সঙ্গে জুড়ছে, মাঝে কিন্তু কার্বোক্যাটায়ন হবে, এক্সটা এরপর অ্যাটাকটা করবে, এক্সটা ফ্রন্ট থেকে অ্যাটাক করতে পারে, এক্সটা ব্যাক থেকেও অ্যাটাক করতে পারে, সিন এনটি দুটোই পসিবল। এইচ ওই যদি নিই, ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ চিনতে হবে, এইচ ডেল্টা প্লাস ওই ডেল্টা মাইনাস, প্রথমে এইচের সঙ্গে জুড়লো, এখানে কার্বোক্যাটায়ন হবে পজিটিভ চার্জ, এরপর ওইচ মাইনাস সঙ্গে অ্যাটাক করবে, ওইচ মাইনাস ফ্রন্ট থেকে করতে পারে, ব্যাক থেকে করতে পারে। কার্বোক্যাটায়ন সেখানেই তৈরি হচ্ছে, দেখো যেখানে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি বেশি আছে, মাঝে হলে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি বেশি, সেই জন্য মাঝেই কার্বোক্যাটায়ন তৈরি করবে, ওইচ মাইনাস অ্যাটাক করবে, এটা সিনার এনটি। কনসেন্ট্রেট এইচ যদি থাকে, এইচ ওর সাথে জুড়বে, এইচ জুড়েছে এখানে ওর সাথে জুড়েছে, সিনেন্টি দুটোই পসিবল। ডায়োড এইচ হলে কী হবে, একই জিনিস, কিন্তু ব্যাপার হচ্ছে এটা এখানে ডায়োড নেওয়া আছে মানে সেখানে ওয়াটারও থাকবে, ওয়াটার থাকবে মানে ওইচ মাইনাস ওপেন্ড আছে, ও সাথে এইচ মাইনাস ওপেন্ড আছে, তো এখানে অ্যাটাক করার চান্স ওইচেরও আছে, ও সাথে এইচেরও আছে। অ্যাটাকটা করবে কি, যার নিউক্লিওফিলিসিটি বেশি সে অ্যাটাক করবে, ওইচের সাইজ ছোটো আছে ভালো দৌড়াবে, ও গিয়ে অ্যাটাকটা করবে। এই জন্য এটা কী হয়, এইচ আর ওইচ জুড়ে, নর্মাল ওয়াটার জুড়ে যেমন হয় সেরকম টাইপটা আর কি। নর্মাল ওয়াটার অবশ্য ভাঙায় না, সেটা ডায়োড অ্যাসিডিক মিডিয়ামে দিয়ে তবেই করা হয় ওটা। NOCl এর ক্ষেত্রে NO ডেল্টা প্লাস সি ডেল্টা মাইনাস, তাহলে এই ক্ষেত্রে NO হবে, এক্ষেত্রে পজিটিভ চার্জ, এখানে Cl জুড়বে, NO আর এটা Cl, এটা NT হবে বলছি। Br2CCl4 যদি দেওয়া হয়, এখানে দেখো Br একটা ডেল্টা প্লাস করো, ডেল্টা মাইনাস করো, তো একটা Br এর সঙ্গে জুড়ো, এখানে লোন পেয়ার আছে, ঘাটতি আছে, 3 মেম্বার রিং হবে, 3 মেম্বার রিং হলে যারা ব্লক হয়ে যাচ্ছে, তখন সেকেন্ড বার যখন বিয়ারটা অ্যাটাক করবে অবশ্যই অপোজিট থেকে অ্যাটাকটা করতে হবে, সেই জন্য দুটো বিয়ার যে জুড়ছে অপোজিটে, এনটি পজিশনে শুধুমাত্র পসিবল, তাহলে এনটি পড়াটা মেজর হয় আর কি। বিয়ার ওটা যদি দেওয়া হয়, বিয়ার আছে এখানে পজিটিভ চার্জ আছে, দেখো ওয়াটার দেওয়া হচ্ছে মানে সেখানে H2O থাকবে, ওইচ মাইনাসও থাকবে, আর বিয়ার মাইনাসও থাকবে, তো বিয়ারও অ্যাটাক করতে পারে, ওইচ অ্যাটাক করতে পারে, একই জিনিস, নিউক্লিওফিলিসিটি ওইচের বেশি, তাহলে ওইচকে অ্যাটাক করবে, তাহলে বিয়ার আর ওইচ পাওয়া যাবে আর কি। অক্সি মার্কুলেশন ডিমার্কুলেশন যে কেসটা হয়ে আছে দেখো, HgOCO-CH3 HgOCH3 সঙ্গে জুড়ছে, মাঝখানে কার্বোক্যাটায়ন যার তৈরি হওয়ার সেটা ফার্স্ট সুযোগ পাচ্ছে না, কারণ এখানটায় 3 মেম্বার রিং করে দিচ্ছে, তো 3 মেম্বার রিং করে দিচ্ছে বলে H2O অ্যাটাকটা তো পরবর্তী গেলে ব্যাক থেকে করবে, তো এখানে OH এলো, এটাকে ছাড়িয়ে দিল HgOCO-CH3, এত পর্যন্ত অক্সি মার্কুলেশন বলতে পারো। এরপর NaBH4 দিয়ে হলে কী হবে, Na প্লাস BH4 মাইনাস হয়, তো H মাইনাস এরপর অ্যাটাক করবে, H মাইনাস অ্যাটাকটা করবে, তাতে করে Hg একে বার করে দিবে, মার্কনিক অফ অ্যালকোহল দিয়ে তৈরি করবে। B2H6THF এর কেসটা একটু দেখো, B2H6HBH2 আছে, প্রথমে এই যে জুড়ছে মনে করি এটা সিন ভাবে জুড়বে, কিন্তু সিন একই দিক থেকে, BH2 এই দিকে, এদিকে HBH2, পরবর্তীতে BH2 সরে গিয়ে কী হবে, এখানে OH আসবে, যখন H2 টু OH মাইনাস দেবো, এটা হয় বেসিক মিডিয়ামে, HOH জুড়বে, এন্টি মার্কনিক অফ অ্যালকোহল তৈরি হয়। B2H6THF এ এন্টি মার্কনিক অফ অ্যালকোহল তৈরি হয়। এই ছোটোখাটো জিনিসগুলো একটু খেয়াল রাখবে, এগুলোই পড়বে কোশ্চেন দিয়ে, এগুলো ভুল করে চলে আসবে কোন দিয়ে কি, কে দেখবে B2H6THF কে দেখতে পাবে না, কে পারক্সাইডকে দেখতে পাবে না, সমস্যা করে চলে আসবে দিয়ে। পারক্সাইডটা আরও বলা জিনিস, পারক্সাইড কিন্তু H2O2 হতে পারে, যে কোনো পারক্সি লিঙ্কেজ হলেই হবে, এমনটা নয় যে সবসময় H2O2 থাকতে পারে, এটা CF3CO3Hও থাকতে পারে, কারণ এখানে পারক্সি লিঙ্কেজ আছে, OOH, এই অক্সিজেন লিঙ্কেজ আমাদের দরকার। বেঞ্জিনের সঙ্গে CO3H, C ডবল বন্ড OOH, এটাও হবে, যতগুলো পারক্সি লিঙ্কেজ হবে সবগুলোতে হবে, H2O যে থাকতে এমন কোনো গ্যারান্টি নাই, একটু কেয়ারফুলি দেখবে এই কোশ্চেনটা, সিম্পলগুলো ভুলগুলো আটকাও তাহলে নাম্বারটা এমনি বেড়ে যাবে। H আর OH, ঠিক আছে, HBr পারক্সাইড যদি দেওয়া হয় মনে করো, যেটা বলছিলাম, এই ক্ষেত্রে দেখো যখন HBr পারক্সাইড দিচ্ছি প্রথমে কী হচ্ছে, এখানে Br ফ্রি রেডিক্যালের সঙ্গে জুড়ছে, HBr পারক্সাইড দেওয়া হলে এখান থেকে Br ফ্রি রেডিক্যাল পাওয়া যাবে, আর ডবল বন্ডটা খুলে এসে প্রথমে Br ফ্রি রেডিক্যালের সঙ্গে জুড়বে, Br ফ্রি রেডিক্যালের সঙ্গে জুড়বে যখন, তখন এখানে Br ফ্রি রেডিক্যালই তৈরি হবে, তো Br ফ্রি রেডিক্যাল জুড়ার পরে এখানটা Br ফ্রি রেডিক্যালটা, এই কার্বনের মধ্যে ফ্রি রেডিক্যালটা এলো, ফ্রি রেডিক্যালটা মাঝেই তৈরি হবে, কারণ স্টেবিলিটি বেশি হয়। দুটো ডিফারেন্স লক্ষ্য রাখবে, যখন আমরা কার্বোক্যাটায়ন করছিলাম তখন কী হচ্ছিল, ওই CH3 CH CH2 প্রথমে হাইড্রোজেন জুড়ছিল, এখানে হচ্ছিল কার্বোক্যাটায়ন, কিন্তু যখন HBr এর সাথে পারক্সাইডও অ্যাড করছি তখন Br জুড়ছে, এখানে হচ্ছে ফ্রি রেডিক্যাল, ডিফারেন্স ওইটুকুই, তারপর HT এখানটা জুড়বে, ঠিক আছে। HBr's জন্যেই কিন্তু পারক্সাইড এফেক্ট অ্যাপ্লিকেবল, কারণটা বলেছিলাম, কারণ বাকি দুটো স্টেপের জন্য
এইচ এফ বলো এইচ সিএল বলো এইচ আই এর জন্য কোনো না কোনো স্টেপ ঠিক আনফেভারেবল দুটো স্টেপের মধ্যে। এফ এর ক্ষেত্রে এফ ফিজিক্যাল স্টেবল নয়, এফ এর ক্ষেত্রে এইচ এফ বন্ডটা ইজিলি ব্রেক করবে না। এইচ সিএল এর ক্ষেত্রে এই বন্ডটা হ্যাঁ যদি বা ইজিলি ব্রেক করে, হ্যাঁ এইচ এর ক্ষেত্রে ইলেকট্রনিক এফ এর মতোই গল্প। এইচ এফ এর ক্ষেত্রে প্রথম স্টেপটা এফ ফিজিক্যালটা স্টেবল, এইচ সিএল এর ক্ষেত্রে সিএল ফিজিক্যাল জোড়াটাও স্টেবল, কারণ এগুলো স্টেবিলিটি আছে, কিন্তু এদের বন্ড ইজিলি ব্রেক করে বলে সেকেন্ড স্টেপটা সহজে হবে না। কিন্তু এইচ বিআর ওই জন্যে বাকি যদি পারক্সাইড দেওয়াও হয় কিছু এসে যায় না, নর্মাল যেরকম হবে সেরকমই হবে। এখানে এইচ যাবে, এখানে কার্বোক্যাটাইনই হবে, সেখানে কি এক্সট্রা কি অ্যাটাক করবে, এইচ আছে এটা এক্স আছে, এইটা কি। এখানে দেখো যেসব ক্ষেত্রে পয়েন্টটা লক্ষ্য রাখো, যেসব ক্ষেত্রে রিং মেম্বার তৈরি হয় তাদের ক্ষেত্রে রিঅ্যারেঞ্জমেন্ট ঘটে না এবং এন্টি প্রোডাক্ট পাওয়া যায়। এক্সেপশন বলতে পারো যেটা সেটা হচ্ছে B2H6 THF H2O মাইনাস। কিন্তু বাকি ক্ষেত্রে কার্বোক্যাটাইন বেটা স্টেবিলিটির জন্য রিঅ্যারেঞ্জমেন্ট ঘটাবে, বাকি দুটো কেস আছে আর কি। B2H6 THF H2O মাইনাস এই রিঅ্যারেঞ্জমেন্ট ঘটাবে না, কারণ কি ওই যে দেখছিলাম যেটা সরি এটাতে এন্টি প্রোডাক্ট পাওয়া যায় কিন্তু এই ক্ষেত্রে সিন প্রোডাক্ট পাওয়া যায়, এক্সেপশনটা এখানে আছে। আর যেগুলোতে রিং মেম্বার তৈরি হয়ে যাবে সেগুলো কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট হবে না, এটা সবাইকার জন্য এক। B2H6 THF এ কিন্তু সিন প্রোডাক্ট পাওয়া যায়। নেক্সট গল্প আছে দেখো রিঅ্যারেঞ্জমেন্ট ঘটানোর যে গল্পটা CH3CH যদি পসিবল হয় রিঅ্যারেঞ্জমেন্ট ঘটতে পারে। এখানে যেমন একটা হাইড্রোজেন জুড়লে মনে করো কার্বোক্যাটাইন তৈরি হলো, হাইড্রোজেন জাম্প করে যাবে, এখানে কার্বোক্যাটাইনের স্টেবিলিটি বেশি, তো পরবর্তীতে সিএল এখানে অ্যাটাকও করবে, এটা পাওয়া যাবে। এই যেটা আছে প্রথম হাইড্রোজেন যাবে, এখানে কার্বোক্যাটাইন হবে, এখানে জাম্প করে এখানে যাবে, এখানে কার্বোক্যাটাইন এখানে সিএলকে অ্যাটাক করবে, এটা তৈরি হবে। মাঝে মধ্যে রিং মেম্বার করেও দিয়ে দেয় যদি সুযোগ থাকে, বেটা স্টেবিলিটির জন্য জাম্প করা রাখি তো ঝাঁপাবে। এইখানে যদি পিকেটটা পুরোপুরি খেয়াল পড়েছে না, এর সঙ্গে এইচ প্লাসটা জুড়বে, পুরোপুরি রিং মেম্বারটা মানে এক্সপান্ড করতে পারে আর কি। অ্যালকিন অ্যালকাইন যখন পাবো এটা নাও এক্সাম্পলটা, RCTB বন্ড সিজ আছে, এটাও বিরাট ইম্পর্টেন্ট বটে। 1% HGSO4 40% H2SO4 ওয়াটার যদি দেওয়া হয় তখন কী হবে, প্রথমে মার্কনীয় নিয়মে ট্রিপল বন্ডটা ভেঙে একটা H আর OH হবে, সেকেন্ড স্টেপে আর একটা ডবল বন্ড ভেঙে H আর OH হবে, একই জায়গায় সব জুড়বে, দিয়ে ওয়াটার বেরিয়ে যাবে। একটা কারণ যদি OH থাকলে সেখানে ওয়াটার বেরিয়ে যায়, দিয়ে RCOCH3। যদি আর OH হয় একই জিনিস হবে, এখানে H যাবে, এদিকে OH যাবে, সে এখানে ডবল বন্ডটা থাকবে, সরি এইখানটা এই ডবল বন্ডটা উঠে গিয়ে সিঙ্গেল বন্ড হবে, ও আর জুড়বে আর কি। Cl2 FeCl3 কী হবে, এখানে Cl জুড়বে, এখানটায় কার্বনের তৈরি হবে, ক্লোরিন লোন পেয়ার আছে, 3 রিং করবে, পরবর্তীতে এটা ডবল বন্ড থাকা করবো, এটা উঠে যাবে, Cl এখানে ডাক করবে, এটা আর কি। ClHCl3 লিউসাইড গ্যাস ClHCl2 জুড়বে আর কি, বেশ কিছু ইম্পর্টেন্ট নাই। HX আছে দেখো, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, HX সেকেন্ড স্টেপে আর ডবল বন্ড উঠবে, HXl জুড়বে এইভাবে। B2H6 THF দেখা হয়, B2H6 THF যেটা আছে H2OH যখন দিব তখন HOH জুড়েছে, আবারও সেম জায়গায় HOH জুড়বে, দিয়ে ওটা বেরিয়ে যাবে, সি ডবল বন্ড ও হবে। B2H6 THF H3O প্লাস যখন দেওয়া হচ্ছে তখন কী হবে, H অ্যাসিডিক মিডিয়ামে কিন্তু H জুড়ছে, বেসিক মিডিয়ামে H আর OH আর কি, যেমন জানো অ্যান্টি মার্কনিক অ্যালকোহল তৈরি হয়। নেক্সট এটা কেস আছে দেখো কিটো গ্রুপের ক্ষেত্রে এডিশন আমরা দেখবো, তো সেটা কীভাবে হবে, কিটো গ্রুপের ক্ষেত্রে এটা দেখো কিটো গ্রুপে যে CO আছে ধরো, দেখো এখানে নিউক্লিওফাইল অ্যাটাক করবে, তো কিটো গ্রুপের ঘাটতি তো বেশি থাকবে, নিউক্লিওফাইল যত সহজে এখানে অ্যাটাক করতে পারবে, তো ঘাটতিটা বেশি হবে কখন,
নিউক্লিওফাইল যখন এখানে অ্যাটাকটা করবে ঘাটতি কোনখানে বেশি, যেখানে রিঅ্যাক্টিভিটি সেখানে বেশি হবে, যেখানে ডেফিসিয়েন্সি বেশি। ডেফিসিয়েন্সি কোনখানে বেশি? এলডিহাইডের ডেফিসিয়েন্সি বেশি হয় দেন কিটোন। এলডিহাইডের ডেফিসিয়েন্সি বেশি হয় দেন কিটোনের থেকে। এবারে এলডিহাইডগুলোর মধ্যে যদি বলো আবার এলিফেটিক এলডিহাইডে বেশি হয় দেন অ্যারোমেটিক এলডিহাইড। আর সিএইচও গ্রেটার দেন এআর সিএইচও, আর সিও আর এআর সিও আর, এটা কিটোন আছে, এআর সিও এআর আছে। বেঞ্জিন রিং যেটা, এই অর্ডারটা এলএনে অনেকবার পড়েছে, এইটা আর লক্ষ্য করো। আর সিও সিএল আছে, এখানে সিএল কিন্তু মাইনাস আই দিয়ে টানছে, তাহলে ঘাটতি সবথেকে বেশি, এখানে সবথেকে ভালো অ্যাটাক হবে, এটা সবার আগে যায় তার জন্য। আর সিও ও সিও আর যখন আছে এখানে অক্সিজেন লোড প্যাড এদিকেও দিতে পারে এদিকেও দিতে পারে, দু সাইড দিয়ে দিলে কী হবে, ওর যে মানে একটা সাইড তো খালি থেকে যাচ্ছে, ও তো একদিকে দিতে পারে, দুদিকে দিবে না, তাহলে এইটা তারপর যাবে। আর সিও ও আর সিও এনএস টুর মধ্যে এখানে অক্সিজেন লোড প্যাড এখানেও দিতে পারে, এনএস টু ক্ষেত্রেও দিতে পারে, কিন্তু অক্সিজেনের ইলেকট্রন নেগেটিভিটি বেশি, ও তুলনামূলক কম দিবে, সে নাইট্রোজেনের ইলেকট্রন নেগেটিভিটি কম, তুলনামূলক বেশি দিবে। যদি বেশি দিয়ে দেয় ওর ঘাটতিটা ফিল আপ হয়ে যাবে, সেদিন ওরটা সব থেকে কম হবে। এই অর্ডারটা খেয়াল রাখবে, অর্ডারটা পড়ে অর্ডারটা ওইগুলো, হ্যাঁ সেকেন্ডে আর প্রথমেরটাও যেটা বলা সেটাও লাগবে, আর সেকেন্ডটাও। স্টিরিও কেমিস্ট্রি কী হবে দেখো, আর সিও আর টু আছে, এটা নিউক্লিয়ার অ্যাটাক করে, এখানে কিন্তু প্লেনার স্পিসিস, তাহলে নিউক্লিয়ার ফ্রন্ট থেকে ধরো নিউক্লিয়ার অ্যাটাক করলো, 50-50 চান্স থাকে ফ্রন্ট অ্যাটাক করার ব্যাক অ্যাটাক করার। যখন ফ্রন্ট অ্যাটাক করবে সে চান্সটা 50% দেখো, ব্যাক অ্যাটাক করে এটা চান্স 50%, আর 50 পাওয়া গেলে রেসিমিক মিক্সচার পাওয়া যায়। রেসিমিক মিক্সচারটা কি? অপটিক্যালি অ্যাক্টিভ, এটা খেয়াল রাখবে পয়েন্টটা, অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডের ক্ষেত্রেই সম্ভব, যে কোনো কম্পাউন্ডের রেসিমিক মিক্সচার দেখা যায় না। অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডের ক্ষেত্রে যদি সলিউশনগুলো 50-50 প্রেজেন্ট থাকে তখন সেটা রেসিমিক মিক্সচার পাওয়া যায়, তো এটা রেসিমিক মিক্সচার পাওয়া যাবে। ঠিক আছে, নেক্সট চলো আরেকবার রিঅ্যাকশনগুলো দেখা যাক। আর সিও আরকে যখন এইচসিএন দেওয়া হবে, মনে করো আর সিও আর, তো এটা সিএন মাইনাস আছে, এখানে গিয়ে অ্যাটাকটা করবে, মাথায় উঠবে, তাহলে সিএন অ্যাটাক করেছে, ও মাইনাস হবে, সেখানে এইচটিকে লেগে যাচ্ছে, সি এইচ ট্রিপল বন্ড সি এন এ, সি এইচ ট্রিপল বন্ড সি মাইনাস অ্যাটাক করবে, এন এ প্লাস, এ মাথায় উঠবে, এটা হবে NaHSO3 কী হবে, SO3 Na অ্যাটাক করবে, এখানে অ্যাটাকটা কিন্তু সালফার দিয়ে করে, পয়েন্টটা জিজ্ঞাসা করে NaHSO3-তে নিউক্লিক সেন্টার কোনটা, এখানে কিন্তু অ্যাটাকটা সালফার করে, এটা খেয়াল রাখবে, তার জন্য লিঙ্কে যেখানে সালফার আছে ও কিন্তু নয়। CH3 ওই যে থাকে, এটা দেখো CH3 ওই যে কী হবে, ও CH3 অ্যাটাক করবে, যখন অ্যাটাকটা করবে এটা, তখন প্রথমবার যখন অ্যাটাক করবে ও CH3 জুড়বে, তখন OH হবে, যেটা তো সেটা আমরা বলবো কি, নামটা পরে বলছি দাঁড়াও। সেকেন্ড বার আরেকবার যখন অ্যাটাক করবে তখন OH-টাকে বার করে দেবে, যেটা ক্ষেত্রে হয়েছে দেখো ও CH3 এখানে আছে, প্রথমবার এখানে অ্যাটাকটা করলো এরকম করে মাথায় উঠলো, তাহলে ও CH3 নিচে গেল, ওটা মাথায় উঠলো, ও মাইনাস, ওর সঙ্গে ST লেগে গেল। হ্যাঁ, যদি CH3 সেকেন্ড বার অ্যাটাক করে, ও CH3 আরবার অ্যাটাক করলো, OH-কে বার করে দিল, তো এটা তৈরি হবে। যদি এখানে অ্যাসিটালডিহাইড আমরা নিতাম CH3CHO, সঙ্গে CH3 ওই যে অ্যাটাক করাতাম, প্রথমবার ও CH3 যখন অ্যাটাক করলো মাথায় উঠলো, তখন হেমি অ্যাসিটাল তৈরি হলো, সেকেন্ড বার যখন আরবার অ্যাটাক করলো CH3, তখন OH-কে বার করে দিল, তখন অ্যাসিটাল তৈরি হলো। এটা হেমি অ্যাসিটাল, এটা হচ্ছে অ্যাসিটাল। নামগুলো খেয়াল রাখবে, ইম্পর্টেন্ট। আর স্ট্রাকচার যেটা সবাই ভুল করো, আরেকবার মনে করে দিই না, সেটা হচ্ছে এই যে হচ্ছে মনে করো CH সাথে OCH3, OCH যখন এই অবস্থায় আছে, এই কার্বনটার সঙ্গে দুটো লেগে আছে, তো এখানে একটা এখানে CH3 আছে দেখো, আর ওর সঙ্গে আছে একটা H আছে, এইটা হচ্ছে অ্যাসিটাল, এটা তো কার্বনের সঙ্গে একটা CH3 থাকতে হবে, ওর পাশে কার্বন জুড়ে গেলে সেটা কিন্তু হবে না, ঠিক আছে। OCH3 যে কার্বনের সঙ্গে লেগে আছে সেইখানেই CH3 আর H। স্ট্রাকচারটা একবার নিজে পারলে এঁকে নিবে, দিয়ে কম্পেয়ারটা করবে, কিছু পরীক্ষা এসেছে ভুলেও করেছে, এস্টেলের যে লিঙ্কটা একটু খেয়াল রাখবে, কার সঙ্গে লিঙ্কটা হয়ে আছে। নেক্সট এটা আছে দেখো, এটা কিটাল যদি নিতাম, কিটোন যদি নিতাম, কিটোন নিলে হেমি কিটাল হয়তো, একবার অ্যাটাক করেছে OCH3 উপরে হলো, সেখানে আরও অ্যাটাক করবে, তখন বার করে দেবে, তখন সেটা কিটাল হবে, হেমি কিটাল কিটাল। সাইক্লিকের ক্ষেত্রে অবস্থাটা দেখো, যদি ইথিলিন গ্যাসগুলো আমরা নিয়ে নিই, তখন কী হবে, পাশাপাশি লিখো C ডবল বন্ড যা আছে, এখানে OH CH2 এখানে OH,
এটা ওয়াটার বার করে দিলে কাজ হয়ে যাবে। এটা তো এটা তৈরি করবে দিয়ে এই ধারটা তৈরি হবে, এটা হচ্ছে তোমাদের সাইক্লিক কিটাল যেটা হয় আর কি। তো এইটা তৈরি সাইক্লিক কিটাল, কিন্তু এখানে লিঙ্কেজ লক্ষ্য করো, কার্বনের সাথে এখানে আর আর হয়ে আছে, এখানে অক্সিজেন অক্সিজেন, এই কার্বনের সঙ্গেই আছে এটা সাইক্লিক কিটাল। যদি অসুবিধা দরকার লিখে নিবে একবার ওগুলা। NH2Z যদি দেওয়া হয় C ডবল বন্ড ওকে, ভাবার কিছু দরকার নেই, NH2Z যদি দেওয়া হয় মেকানিজম করার এমনি দরকার নেই কোনো, এটুকু মনে রাখতে পারো যে এটা একটা নাইট্রোজেন লোন পেয়ার দিয়ে হয়, তারপর বাকি তুমি জল বার করে দিতে পারো, অসুবিধা নাই। তো প্রথম ধরো NH2OH আছে, তুমি জল বার করে দাও, H2 আর C ডবল বন্ড যা আছে H2 বার করে দিলেই তোমার ডবল বন্ড N সিঙ্গেল বন্ড OH হয়ে যাবে। ট্রিক্স যদি বলো ওই যে দেখানো আছে CO NH2Z, জল বার করে গেলে তৈরি হবে। NH2 হাইড্রোজেন আছে, R1C R2 ডবল বন্ড N সিঙ্গেল বন্ড NH2, হাইড্রোজেন থেকে হাইড্রোজেন হবে। যদি হাইড্রোজেনটার একটা হাইড্রোজেন রিপ্লেসে একটা ফিনাইল রিং চলে আসে, তখন সেটার নাম কি হবে? ফিনাইল হাইড্রোজেন। আর যেটা তৈরি করবে ফিনাইল হাইড্রোজোন, আগেরটা হাইড্রোজেন থেকে হাইড্রোজোন হয়েছিল, এটা ফিনাইল হাইড্রোজেন থেকে ফিনাইল হাইড্রোজোন হবে। সেকেন্ড যেটা আছে 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন, 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন। এখান থেকে যখন ওয়াটারটা বেরিয়ে যাবে তৈরি করবে কি 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজোন। লাস্টেরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা ভুল করে, এটা চান্স থাকে ভুল করা, সেটা হচ্ছে এটা NH2CO NH2, NH2C ডবল বন্ড NH2। এখানে বেরোনোর এইখানে AH2 থেকে বেরোতে পারে H2টা, আবার এদিক থেকে H2 বেরোতে পারে, কিন্তু বেরোবে কোনখান থেকে? যেখানে ইলেকট্রনটা অ্যাভেলেবেল থাকবে। তো এদিকে যেটা লেফট সাইডে যেটা NH2 আছে তাছাড়া রেজোনেন্স ইনভলভ আছে, যদি রেজোনেন্স ইনভলভ থাকে ও সহজে কাউকে দিতে পারবে না, তাহলে এদিক থেকে বেরোবে না, বেরোবে কোন থেকে? CO NH NH2 এই দিক থেকে। এটা যে লোন পেয়ার লোকালাইজড, H2 রিমুভ ফ্রম হিয়ার, এই দিক থেকে বেরোবে, H2 এই দিক থেকে বেরোলে স্ট্রাকচারটা এই সাথে ঘুরে লিখে দাও তারপরে। আর এর নাম ছিল সেমি কার্বাজাইড, এটা হবে কি সেমি কার্বাজোন। তো এই ছিল আমাদের ওটা এডিশন রিঅ্যাকশনটা কেস আর কি। নেক্সট এটা দেখা যাক এডিশনটা পর, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের কেসটা বলি, ইমেজ করা আছে। এখানে দেখো একটা জিনিস দেখানো আছে, এটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন যখন হচ্ছে, আমরা সাবস্টিটিউশন রিঅ্যাকশন ঢুকে গেছি, কিন্তু ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, বেঞ্জিন রিং আছে, বেঞ্জিনে যদি ইলেকট্রোফাইল থাকে E+, বেঞ্জিন আছে ইলেকট্রোফাইল E+, ধরো প্রথমে কি করছে, বেঞ্জিন অ্যারোমেটিসিটি লস করে ইলেকট্রোফাইলকে অ্যাট্রাক্ট করছে, তারপরে বেঞ্জিনে পলি চার্জ আসছে, তো পলি চার্জের যে ঘাটতিটা সেটা ফিল আপ করার জন্য তারপর কি করছে, ওই যে যেখানে ইলেকট্রোফাইল ঢুকলো সেখানে হাইড্রোজেন এখানে ব্রেক করে ঢুকছে। দুটো স্টেপ এখানে করছে, একটা হচ্ছে কি বেঞ্জিন প্রথমে অ্যারোমেটিসিটি যে লস করে অ্যাটাক করছে, সেকেন্ড স্টেপ কি হচ্ছে, হাইড্রোজেনটা ব্রেক করে অ্যারোমেটিসিটি আবার গেইন করছে। দুটো স্টেপ। কোনো কোনো রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হয়, প্রথম স্টেপটা স্লো, আর কোনো কোনো রিঅ্যাকশনের ক্ষেত্রে সেকেন্ড স্টেপটা স্লো। তো যে রিঅ্যাকশনগুলোর ক্ষেত্রে যেটা হয় সেটা আমরা পরপর দেখবো আর কি। চলো নাইট্রেশন দুটো কেস খেয়াল রাখতে পারো, নাইট্রেশন আর সালফোনেশন, সরি নাইট্রেশন বলছি, সালফোনেশন আর আয়োডিনেশনের ক্ষেত্রে, সালফোনেশন অ্যান্ড আয়োডিনেশন এই দুটো ক্ষেত্রে একমাত্র সেকেন্ড স্টেপটা স্লো, সালফোনেশন আর আয়োডিনেশন সেকেন্ড স্টেপটা স্লো, বাদ বাকি সব ক্ষেত্রেই ফার্স্ট যে স্টেপটা আছে সেটা স্লো হবে। চলো রিঅ্যাকশনগুলো দেখা যাক এক এক করে। রিঅ্যাকশন যেটা আছে ধরো, প্রথম নাইট্রেশন যার জন্য করাচ্ছি, কনসেন্ট্রেট HNO3 কনসেন্ট্রেট H2SO4 যদি দেওয়া হয় একসাথে তৈরি হবে কি NO2+ ইলেকট্রোফাইলে জেনারেট হবে। এখানে ইলেকট্রোফাইল হচ্ছে NO2+, কিন্তু NO2 নয়, অপশান দিবে ফট করে NO2 দিয়ে লাগিয়ে NO2+ হবে। আর এক্ষেত্রে HNO3 অ্যাক্ট অ্যাজ বেস, H2SO4 অ্যাক্ট অ্যাজ অ্যাসিড। ফুল মেকানিজম যখন বলেছিলাম এগুলা, যে ক্ষেত্রে H2SO4 H+ ছাড়ে সেটা HNO3 নিয়ে
এইচ টু বার করে, তাহলে এখানে HNO3 একটা বেস যেহেতু H প্লাস নিচ্ছে, আর H2SO4 যেহেতু H প্লাস ছাড়ছে হচ্ছে অ্যাসিড, একটা অ্যাসিড। তারপর শেষকালে কী হবে, হাইড্রোজেনটা ব্রেক করে যখন অ্যারোমেটিসিটি গেইন করছে, প্রোডাক্ট আমরা পাচ্ছি। বললাম কি প্রথম স্টেপটা স্লো স্টেপ, যেহেতু প্রথম স্টেপ স্লো আর সেখানে পজিটিভ চার্জ ক্রিয়েট হচ্ছে, তাহলে পজিটিভ চার্জের স্টেবিলিটি দেওয়ার জন্যে যদি রিলিজিং গ্রুপ থাকে তাহলে রিয়াকশানটা ভালো হবে। তো সবথেকে ভালো হবে এখানে, তারপর হবে এখানে যেখানে কিছু নাই, তারপর যেখানে উইথড্রয়িং গ্রুপ থাকলে তো কমিয়ে দিবে, তো এরটা তুলনামূলক খারাপ হবে। আর এখানে সেকেন্ড স্টেপটা স্লো নয়, তার জন্য কী হবে, যদি তুমি হাইড্রোজেন দাও বা ডয়টেরিয়াম দাও বা ট্রিটিয়াম দাও, রিয়াকশানে কিছু এসে যাবে না, মানে রেটটা সেম থাকবে, হাইড্রোজেন ডয়টেরিয়াম ট্রিটিয়ামের রেটটা সেম থাকবে। কিন্তু তুমি সালফোনসেন দেখো, ফিউমিং H2SO4 দেওয়া হচ্ছে, এখানে ইলেকট্রোফাইলটাকে H2SO4 থেকে এটা বেরিয়ে সেটা SO3 হচ্ছে ইলেকট্রোফাইল, এটা মনে রাখতে হবে। SO3 ইলেকট্রোফাইল, SO3H নয়, SO3H ঢুকলে SO3H ইলেকট্রোফাইল হয়ে যাবে না, SO3 ইলেকট্রোফাইল, খেয়াল রাখবে এটা। এখানে অ্যারোমেটিসিটি গেইন করার জন্য এটা একটা করলো O মাইনাস, তারপর অ্যারোমেটিসিটি গেইন করার জন্য হাইড্রোজেন ব্রেক করে ঢুকছে, শেষকালে অ্যারোমেটিসিটি গেইন করার জন্য ঢুকছে, দিয়ে অ্যারোমেটিসিটি গেইন করছে এটা। এখানে দেখো সেকেন্ড স্টেপটা স্লো বললাম, দেখো রেডিমেড স্টেপ, হাইড্রোজেন আছে, ডটেরিয়াম আছে আর ট্রিটিয়াম আছে। তো হাইড্রোজেন যদি থাকে ওই ক্ষেত্রে এটা সত্যি ভালো হবে, কারণ বন্ড ইজিলি ব্রেক করবে, ডটেরিয়াম তুলনা বন্ড ইজিলি ব্রেক করবে না, ট্রিটিয়াম ক্ষেত্রে বন্ডটা একবার খারাপ ব্রেক করবে আর কি। RCl আছে দেখো, এনহাইড্রাস AlCl3, এটা কী হবে, LCl দিয়ে একটা সিএল টেনে নেবে, আর এর মাথায় পজিটিভ চার্জ আসবে, যদি এখানে ইলেকট্রোফাইলটা কী হবে R প্লাস, তারপর শেষকালে অ্যারোমেটিসিটি গেইন করার জন্য হাইড্রোজেন ব্রেক করবে, এটা তৈরি হবে। তো এটা হবে। পাশে দুটো জিনিস লিখে আছে দেখো, এটা সহজে করার জন্য এরকম করতে পারো, ছোটো করে লিখে আছে, এমনিতে খাতায় করলে লক্ষ্য নাও পড়বে, বলছি। এই যে এটা দেখো ট্রিক্স, এটা বলা আছে, বেঞ্জিনের সঙ্গে হাইড্রোজেন আছে, RCl যখন নিয়ে যাচ্ছে, বেঞ্জিনের H আর HCl দুটো বেরিয়ে যায়, দিয়ে এটা ট্রিক্স আর কি। যদি বেঞ্জিনের সঙ্গে CH3Cl থাকে, একই হবে HCl বেরিয়ে গিয়ে CH3 জুড়েছে। যদি মনে করো এক্ষেত্রে আমরা বেঞ্জিনের সঙ্গে যেটা আছে CHCl3 আছে, এক্ষেত্রে সিএলগুলা দেখো তিনটা বেঞ্জিনের সঙ্গে রিঅ্যাক্ট করবে, তিনটা বেঞ্জিনিং লিখে দাও, এখানে একটা H, এখানে একটা Cl, H করে তিনটা বেঞ্জিন লিখে তিনটা থেকে HCl বার করো, তো তৈরি করবে এটা। এটা খেয়াল রাখবে, এটা কিন্তু এরকম করে লিখেই দিয়ে দেয়, এটা একটু খেয়াল রাখবে, এটা কিন্তু ভুলবে, এটা আমি বলে রাখছি। এটা বেঞ্জিনের মধ্যে যদি CHCl3 থাকে, তোমাদের মনে পড়বে না যে CHCl3 কী রিঅ্যাকশন করতে পারে, CH3 এনহাইড্রাস AlCl দিয়ে সেটা লিখবে, তখন ক্লোরোফর্মের রিঅ্যাকশন ভাবতে শুরু করে দেবে, আর কিছু খুঁজে পাবে না। এনহাইড্রাস AlCl2 থাকবে যেমন জানো, এখান থেকে 3 মোল নিয়ে এইভাবে Cl বার করে এটা তৈরি করবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এটা একটু খেয়াল করতে গেলে হাইলাইট করবে, এটা না তো ভুল তো শিওর করে দিয়ে আসবে। চলো দেখা যাক, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে RCOCl আছে, এনহাইড্রাস AlCl3। চলো এনহাইড্রাস AlCl3 হলে কি RCOCl সিএলটা নেবে, সিএলটা টেনে নেবে, তাহলে হবে কি RCO প্লাস, এটা ইলেকট্রোফাইল, COR জুড়বে যেমন জুড়ে আর কি। এক্ষেত্রে আগেরটা কী হয়েছিল, যেহেতু কার্বোডাইন তৈরি হচ্ছিল, এর রিঅ্যারেঞ্জমেন্টটা পসিবল ছিল, দেখো লিখে হয় ছোটো করে, হিয়ার রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল ছিল আগেরটাতে, কিন্তু যখন RCO প্লাস হচ্ছে এখানে কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট হবে না, রিঅ্যারেঞ্জমেন্ট নট পসিবল, এটাই RCO প্লাস, এটা ClCl এনহাইড্রাস ClCl নেম রিঅ্যাকশন দেখার সময় ফিল্ড কাপটা আর ভালো করে দেখবো তখন, এখন আপাতত এতটুকুই থাকে। এটা Cl2 এনহাইড্রাস APCl দেখালে কী হবে, APCl দিলে Cl প্লাস ইলেকট্রোফাইল জেনারেট হবে, সিএলটা জুড়বে, এরকম সিলেক্ট করার জন্য হাইড্রোজেনটা ব্রেক করে ঢুকবে, তবে এটা তৈরি হবে ক্লোরোবেঞ্জিন। বেঞ্জিনের মাথায় প্রসঙ্গে একটা লেখা আছে, বেঞ্জিনের মাথায় যদি CH3 থাকে, সেখানে যদি Cl2H দেওয়া হয়, সেখানে কিন্তু সিএলটা CH2Cl হবে, কারণ কি Cl2H দেওয়া হলে Cl ফ্রি রেডিক্যাল জেনারেট হয়,
আর বেঞ্জিনের মাথায় দুটো জায়গায় হাইড্রোজেন ব্রেক করে ফ্রি রেডিক্যাল ঢুকতে সিএল ঢুকতে পারে। এটা হচ্ছে এইখানে হাইড্রোজেনটা ব্রেক করতে পারে, আর বেঞ্জিন রিংয়ের যে কোনো পজিশনে হাইড্রোজেন ব্রেক করতে পারে। যদি ওইখানে হাইড্রোজেনটা ব্রেক করে উপরেরটা CH2 ফ্রি রেডিক্যালটা কিন্তু স্টেবল হয়ে যাবে, তখন অ্যারোমেটিসিটি পেয়ে যাবে, সরি অ্যারোমেটিসিটি বলছি, কী বলে, কনজুগেশন পেয়ে যাবে। তো কনজুগেশন পেয়ে যাওয়ার জন্য কী হবে, ও স্টেবিলিটি যথেষ্ট বেশি হবে, সেই জন্য সিএলটা ওইখানে গিয়ে জুড়বে CH2Cl। যদি Cl টু FeCl দিয়ে দেওয়া হয়, এগুলো জুড়ে কী হবে, Cl প্লাস ইলেকট্রোফাইল জেনারেট হবে। Cl প্লাস ইলেকট্রোফাইল ঢুকবে কোনখানে, অর্থই ঢুকবে বা প্যারা ঢুকবে। দুটো কেস খেয়াল রাখবে একটু। Cl টু H দেওয়া হলে একটা Cl ঢুকবে CH2 সাথে, কিন্তু Cl টু FeCl দেওয়া হলে এখানে অর্থ বা প্যারা Cl ঢুকবে, কারণ Cl টু H দেওয়া হলে Cl ফ্রি রেডিক্যাল ইলেকট্রোফাইল জেনারেট হয়, কারণ H তে হিটে যেটা ফ্রি রেডিক্যাল তৈরি হয়, আর FeCl দিতে Cl প্লাস জেনারেট হয়, তো ইলেকট্রোফাইল এখানে Cl প্লাস। নেক্সট যেটা আছে দেখো, গ্যাটারম্যান কচ, সরি গ্যাটারম্যানটা আগে বলা যাক। গ্যাটারম্যান এলডিহাইড সিনথেসিস কি নেওয়া হয়, HCl নেওয়া হয়, HCl নেওয়া হয়, অ্যানহাইড্রাস LCl নেওয়া হয়। HCl HC ট্রিপল বন্ড N ছিল, তো নাইট্রোজেন দিকে একটা হাইড্রোজেন জুড়ে দাও, কার্বন দিকে একটা Cl জুড়ে দাও, যেটার ইলেকট্রন নেগেটিভিটি বেশি তার সঙ্গে হাইড্রোজেনটা, যার কম তার দিকে Clটা। এরপর কী করবো আমরা, অ্যানহাইড্রাস LCl দিয়ে দেবো। অ্যানহাইড্রাস LCl কী করবে, ওই Clটাকে টেনে নেবে, টেনে নিল, টেনে নেওয়ার পর পাওয়া যাবে কি, CH ডবল বন্ড NH প্লাস, এটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। হ্যাঁ, এটা যে মিল কম্পাউন্ড তৈরি হয়েছে। তারপর এটা বেঞ্জিনের সঙ্গে জুড়বে CH ডবল বন্ড NH, পরবর্তী রেখে ওয়াটার দাও, তার এ দেওয়া আছে অ্যারোমেটিক যেমন গেন করা করেছে, ওয়াটার দিলে কী হবে, এটা CHO হয়ে যাবে, CHO হবে, কেটে গেছে নাকি, ঠিক আছে। COHCl যদি অ্যানহাইড্রাস LCl দেওয়া হয় তাহলে কী হবে, COHCl দেওয়া হলে HCOCl এটা তৈরি হবে। অ্যানহাইড্রাস LCl3 আছে, LCl যেটা Cl টেনে নেবে, CHO প্লাস হবে, এটা হচ্ছে ইলেকট্রোফাইল। শেষকালে অ্যারোমেটিসিটি গেন করার জন্য হাইড্রোজেন ব্রেক করে ঢুকবে, যেমন নর্মাল হয় সেরকম হবে। গ্যাটারম্যান কচে CO নিতে হয়, কচের সময় ক মিলে যায়, CO ধরো জুড়ে যাচ্ছে আর কি, কচ, ঠিক আছে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন দেখো, হ্যাঁ, ক্লোরিনেশন, ব্রোমিনেশন, আয়োডিনেশন। এই ক্ষেত্রে দেখো ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি তো এমনিতে বুঝতে পারছো, ফ্রি রেডিক্যাল জেনারেট যখন হবে, এখানে ইনিশিয়েশন স্টেপটা দেখা যাক, ঘুরাই এবার। ইনিশিয়েশন, প্রোপাগেশন আর টার্মিনেশন আর কি। যেটা ইনিশিয়েশন স্টেপ, সেখানে কী হচ্ছে, যে ফ্রি রেডিক্যালটা জেনারেট হবে, এক্সএস বন্ড থাকলে হিট বাই জন্য দেওয়া হলে বন্ডটা হোমোরেডিক্যাল ব্রেক হবে, এক্স ফ্রি রেডিক্যাল জেনারেট হবে। তারপর CH4 আছে, প্রোপাগেশনে কী হবে, এক একটা হাইড্রোজেনের বন্ড ব্রেক করবে, সেখানে একটা করে এক্স ঢুকবে, ওই করে করে প্রত্যেকটাতে এক্স ধরে ঢুকে যাবে। টার্মিনেশনে কী হবে, শেষকালে ফ্রি রেডিক্যাল যেমন জুড়ে গিয়ে এক্স তৈরি করবে। রিঅ্যাক্টিভিটি ওটা যেটা হয় সবথেকে বেশি রিঅ্যাক্টিভিটি হচ্ছে ফ্লুরিনের F2, তারপর কী হবে Cl2, তারপর কী হবে Br2, তারপর কী হবে I2। এই যে রিঅ্যাক্টিভিটি অর্ডার, যার রিঅ্যাক্টিভিটি বেশি তার কিন্তু সিলেক্টিভিটি কম, মানে রিঅ্যাকশনের স্পিড যখন বেড়ে যাচ্ছে তখন সিলেক্টিভিটি তার কমে যাচ্ছে, আর সিলেক্টিভিটি কমে গেলে অর্ডারটা হয়ে যায় পুরো উল্টো। মানে এখানে রিঅ্যাক্টিভিটি ওরা যদি F2 Cl2 Br2 I2 হয়, Cl2 অর্ডার হবে ঠিক উল্টো হবে, I2 সবচেয়ে বেশি হবে, তারপর Br2 Cl2 আর F2 ক্ষেত্রে কোনো সিলেক্টিভিটি থাকবে না বলেই চলে, পুরোটাই রিঅ্যাক্টিভিটি হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, চলো নেক্সট দেখা যাক, যেটা সেটা হচ্ছে এটা দেখো, যেটা হবে সেটা হচ্ছে আয়োডিনেশন যেটা আছে, ফুল ঠিক আছে। আয়োডিনেশন একটু বললাম যে রিঅ্যাক্টিভিটি ওর সব থেকে কম আর কি, সিলেক্টিভিটি বেশি, সেই জন্য জেনারেলি ওর ক্ষেত্রে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি প্রোডাক্টটাই হয় আয়োডিনেশনের ক্ষেত্রে। আর আয়োডিনেশনের ক্ষেত্রে HNO3 বা HIO3 ইউজ করা হয়, কারণ কি দেখো CH4 মনে করে I2 সঙ্গে জুড়লো, যেহেতু রিঅ্যাক্টিভিটি কম আছে তাই রিঅ্যাকশনটা হয়ে যাবে কি রিভার্সিবল রিঅ্যাকশন হয়ে যাবে, আর যখন সেটা রিভার্সিবল রিঅ্যাকশন হয়ে যাবে CH3I হবে HI হবে, রিভার্সিবল রিঅ্যাকশন যখনই হয়ে যাবে ওইখান থেকে যে HIটা প্রডিউস হবে সেটা যদি সরাতে পারি তাহলে রিঅ্যাকশন রেটটা ভালো হবে, সেই জন্য HNO3 অ্যাড করা হয়। HNO3 কী করে, HNO3 HIকে ঘুরে আবার I2 দিয়ে কনভার্ট করে দেয়, সেই I2টা আমরা ইউজও করতে পারি, সেটা একটা সুবিধা হয়।
আর সেকেন্ড হচ্ছে ডিরেকশনটা ফরওয়ার্ড দিকে বেশি করে মুভ করায়। লাস্ট লেয়ারের প্রিন্সিপাল যেমন ছিল সেইটাই আর কি। ব্রোমিনেশনের ক্ষেত্রেও সেই অর্ডারটা ফলো হয়। আয়োডিনের ক্ষেত্রে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, ব্রোমিনের ক্ষেত্রেও 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি হয়। ফ্লোরিনের ক্ষেত্রে কিন্তু পুরো উল্টো অর্ডার হয়, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, কারণ রিঅ্যাক্টিভিটি অনেক বেশি, সিএসপিটি কম, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। যেটা ঝামেলা করে সব থেকে সেটা হচ্ছে ক্লোরিনেশন। ক্লোরিনেশনটা দেখো, ক্লোরিনেশনটা কী হয়, ক্লোরিনেশনের ক্ষেত্রে এটা করতে হবে, এই যেটা সিএক্টিভিটি ভ্যালু দিয়ে 3 ডিগ্রির সময় ভ্যালুটা হয় 5, 2 ডিগ্রির সময় হয় 3.8, 1 ডিগ্রির সময় হচ্ছে 1। পার্টিকুলার যদি পার্সেন্টেজ কোনো ডিগ্রি বার করতে হয়, ওই ডিগ্রির হাইড্রোজেনের সংখ্যা কত বার করে নাও, ইন্টু সিলেক্টিভিটি ভ্যালুটা মাল্টিপ্লাই করো বাই টোটাল ওরকম ভ্যালু কতগুলো পাওয়া যাবে আর কি, ইন্টু 100 করো। যেমন মনে করো একটা এক্সাম্পল দেখা যাক, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। জুম হচ্ছে না বাবা, আর বেরিয়ে যেত জুম করতে গেলে। এই বাবা, CH3 হোল 3C কি করছে, কোন সাইডে কি গেছে এটা, এফ এর ক্ষেত্রে যেটা রিঅ্যাক্টিভিটি বার হবে, ধরো ওটা সুপ প্রবলেম করছে মনে হচ্ছে। কেটে বেরিয়ে একবার যাও। রিঅ্যাক্টিভিটি ওরা যেটা হবে সেটা ফ্লুইডনেস সবচেয়ে বেশি, আর সেটা দেখতে গেলে ধরো এইটা দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। CH3, এই দেখো CH3 CH3 CH3, এখানে 3 ডিগ্রি কার্বনের হাইড্রোজেন আছে মাত্র একটা, কিন্তু 1 ডিগ্রি কার্বনের হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 9টা। তো পার্সেন্টেজ অফ 1 ডিগ্রি প্রোডাক্ট যখন করবো 9, 1 ডিগ্রি হাইড্রোজেনের সংখ্যা যেহেতু 9 আছে, ইন্টু ওর ভ্যালুটা কত, 1 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, তো ইন্টু 1 করলাম বাই টোটাল 9টা আছে 1 ডিগ্রি, তাহলে 9 ইন্টু এই 9টা আছে 1 ডিগ্রি, তাহলে 9 ইন্টু 1, 1 1 ডিগ্রির জন্য 1ই হয়। আর একটা আছে 3 ডিগ্রি, তার 3 জন্য ভ্যালু হয় 5, 1 ইন্টু 5 ইন্টু 100 করলে 64%। তার মানে ওই জায়গাতে যেটা ঢুকবে সেটা 64% হবে, আর 3 ডিগ্রিতে যেটা আসবে সেটা হবে 36%। মানে মেজর পাওয়া যাবে কোনটা, যেটা হচ্ছে 1 ডিগ্রিতে আছে।
চলো এটা দেখা যাক, এটা ভাইটাল আছে SN1 SN2 কেসটা। নিউক্লিওফিলিক সাবস্টেন্সের রিঅ্যাকশন, R1C R2 এটা যেটা আছে ধরো, যখন নিউক্লিয়াস দিচ্ছি যখন ঢুকবে আর কি, তখন লিভিং গ্রুপে বার করে দিয়ে যখন নিউক্লিয়াস ঢুকবে, সেটা দুভাবে ঢুকতে পারে, ফ্রন্টও ঢুকতে পারে আর ব্যাকও ঢুকতে পারে। যেদিকে লিভিং গ্রুপ ছিল সেই দিকেও জুড়তে পারে, উল্টো দিকে জুড়তে পারে। সেটা আসছি, হ্যাঁ তারাও একমাত্র শুরু করা যাবে এটা। হ্যাঁ, লিভিং গ্রুপে সরিয়ে নিউক্লিয়াস আসবে, সেটা দুভাবে সম্ভব হতে পারে। একটা লিভিং গ্রুপ বেরিয়ে গেলো, মনে করো কার্বোকার্বন তৈরি করলো, তারপর নিউক্লিয়াস ঢুকতে পারে। সেকেন্ড উপায় কি, আস্তে আস্তে লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে, আস্তে আস্তে নিউক্লিয়াস ঢুকছে, এটাও হতে পারে। তো যখন SN1 হবে সেক্ষেত্রে কী হবে, আগে লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে, কার্বোকার্বন তৈরি করছে, তারপর নিউক্লিয়াস অ্যাটাক করছে। নিউক্লিয়াস যখন অ্যাটাক করে এরপর, যেহেতু কার্বোকার্বন প্ল্যানার স্পিসিস, তাহলে ফ্রন্ট থেকে অ্যাটাক করবে আর ব্যাক থেকে অ্যাটাক করবে। তো ওর ক্ষেত্রে দুটোই পসিবল আর কি, রিটেনশনও পাবে আর ইনভার্সনও পাবে এর জন্যে। তবে জেনারেলি ইনভার্সনটা এক্ষেত্রে মেজর হবে, 50-50 হওয়ার কথা ছিল, কিন্তু 50-50টা হয়নি, কারণ লিভিং গ্রুপটা বেরিয়ে খুব বেশি যাওয়ার আগেই নিউক্লিয়াসটা অ্যাটাকটা শুরু করে দেয়। তার জন্য এখানে ইনভার্সনটা মেজর হয়, রিটেনশনের তুলনামূলক কম হয় আর কি, 51-49% এরকম হয় আর কি। যদি এই প্রথম যেটা কেস সেটা হচ্ছে SN1, যেখানে কার্বোকার্বন তৈরি হয়েছে, বলা কিছু নয়। রেট অফ দ্য রিঅ্যাকশন শুধুমাত্র ডিপেন্ড করবে কার উপরে, স্টেবিলিটি অফ কার্বোকার্বনের উপরে। কার্বোকার্বনের স্টেবিলিটি যেখানে বেশি সেখানে রেটটা বেশি হবে। SN1 ক্ষেত্রে তোলা পয়েন্ট আগে বলে দিয়ে যাক, তারপরে আসছে। রেট অফ দ্য রিঅ্যাকশন ভেরিয়াস সাবস্টেট, তার জন্য হচ্ছে SN1, কারণ রেট অফ দ্য রিঅ্যাকশন সাবস্টেট উপর ডিপেন্ড করবে। রেট অফ দ্য রিঅ্যাকশন স্টেবিলিটি অফ কার্বোকার্বন স্টেবিলিটি উপর ডিপেন্ড করবে। রেট অফ দ্য রিঅ্যাকশন অর্ডার দিয়ে আছে, দেখো বেঞ্জিনের মাথায় CH2Cl, তার থেকে ওটা সবথেকে ভালো হচ্ছে। তারপর হচ্ছে 3 ডিগ্রি অ্যালাইলটা ভালো হবে, তারপর হচ্ছে 2 ডিগ্রি অ্যালাইলটা, কারণ সিএলটা বেরিয়ে যাওয়ার পরও রেজোনেন্স পাচ্ছে। আর এখানে এটা বেরিয়ে যাওয়ার পর অ্যাডিয়াল যেটা আছে, এটা 9টা হাইপারবন স্ট্রাকচার আছে। এটা সিএল যদি বেরিয়ে যায় কার্বন যে তৈরি হবে, এখানে হবে কটা, 6টা হাইপারবন স্ট্রাকচার আছে, এখানে হবে 3টা CH3 CH2 আর এটাতে 0। স্টেবিলিটি অর্ডার যদি ফলো করা হয় তাহলে সবথেকে বেশি যেটা হবে প্রথমেরটা, এটা জানা আছে। আর এখানে ইনভার্সন করাটা মেজর যেটা বলা হয়েছে। আর এক্ষেত্রে সলভেন্ট হিসাবে পোলার দরকার নেই, প্রোটিক সলভেন্ট নিলে সেটা পোলার হতে বাধ্য, প্রোটিক সলভেন্ট নেওয়া হয়, কারণ কার্বনের স্টেবিলিটি যথেষ্ট বেশি। এই কার্বনের স্টেবিলিটি বেশি দিতে পারবে কে, একমাত্র প্রোটিক সলভেন্টটাই। রেট অফ দ্য রিঅ্যাকশন যেটা হবে সেটা হচ্ছে লিভিং গ্রুপের অর্ডার, এটা খেয়াল রাখো, লিভিং গ্রুপে যে অর্ডার হয় সেটা হচ্ছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। SN1 হোক বা SN2 হোক, সব ক্ষেত্রে একই অর্ডার ফলো হয়, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সিন কার্বোকার্বন ইজ ফর্ম, তো স্টেবিলিটি রিঅ্যারেঞ্জমেন্ট ইজ পসিবল, কার্বোকার্বন তৈরি হচ্ছে বলে রিঅ্যারেঞ্জমেন্ট কিন্তু পসিবল। এই কতগুলো পয়েন্ট এখানে খেয়াল রাখবে। নেক্সট যেটা SN2 যদি বলো, এখানে এক্সট্রা করে আস্তে আস্তে লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে, আস্তে আস্তে নিউক্লিয়াস ঢুকছে, এখানে 100% ইনভার্সন হবে, যেদিক থেকে লিভিং গ্রুপ তার উল্টো দিক থেকেই নিউক্লিওফাইলটা অ্যাটাক করবে। রেট অফ দ্য রিঅ্যাকশন সাবস্ট্রেট আর নিউক্লিওফাইল দুটোর উপর ডিপেন্ড করবে। আর এখানে রেট অফ দ্য রিঅ্যাকশন যেহেতু ফলো হবে এটা 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি, 100% ইনভার্সন প্রোডাক্ট এখানে পাওয়া যাবে। ডিউ টু ফর্মেশন অফ ডেল্টা চার্জ অ্যাট ইন্টারমিডিয়েট স্টেজ, তো লেস পোলার সলভেন্ট এক্ষেত্রে দরকার রাখে। তো পোলার সলভেন্ট দরকার, তবে লেস পোলার হলে, যে নন পোলার হওয়া চলবে না। অ্যাপ্রোডিক সলভেন্ট নেবো, কিন্তু সেটা পোলার অ্যাপ্রোডিক নেবো, এটা খেয়াল রাখবে, পোলার অ্যাপ্রোডিক সলভেন্ট দরকার এর জন্য। অর্ডারটা যেটা বলছিলাম, অর্ডারটা একটু খেয়াল রাখবে, এখানে অর্ডারটা একটা ভাইটাল আছে। সেটা হচ্ছে যে SN1 SN2 এর ক্ষেত্রে যে অর্ডারটা হয়, অ্যালাইল হ্যালাইডটা কিন্তু আগে, এটা SN1ও আগে, SN2ও আগে। বাদ বাকি SN1 এর জন্য 3 ডিগ্রি আগে ছিল, তারপর 2 ডিগ্রি ছিল, তারপর 1 ডিগ্রি ছিল, কিন্তু এখানে উল্টোটা হয় 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। কিন্তু অ্যালাইল হ্যালাইড SN1ও আগের দিকে ছিল এদের তুলনায়, আর এক্ষেত্রেও আগের দিকেই থাকবে। তার কারণটা কি, ও প্রথমত কোনো ভিড় তৈরি করেনি। অ্যালাইল হ্যালাইড যেটা হয় ধরো, ও কোনো ভিড় তৈরি করেনি, উপরন্ত কী করে, ডবল বন্ডটা থাকার কারণে বেরিয়ে যাওয়ার পর যে কার্বন হবে সেটা স্টেপ দিতে পারে। সরি, এইখান থেকে এটা SN1 জন্য পুরোটা লিখছি, দাঁড়াও বোঝানো যাক।
ভিনাইল হ্যালাইড আর এলাইল হ্যালাইড দুটো কেস কি লিখছি একবার। ভিনাইল ক্লোরাইড CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড Cl, এই যে ভিনাইল। এলাইল কোনটা? CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 Cl। এখানে Clটা বেরিয়ে গেলে সেটা স্টেবল হবে না, কারণ যেটা বেরিয়ে যাচ্ছে যদি বেরিয়ে যাওয়ার পরে যে পরি চাইলে স্টেবল নয়, কিন্তু এখানে Cl বেরিয়ে গেলে পরি চাইলে সেটা স্টেবল, এই জন্য স্টেবিলাইজড। বলছিলাম কি যে এলাইল হ্যালাইড আছে সেটা 1 ডিগ্রি তো আগে থাকে আর 2 ডিগ্রি তো সরি SN1 আগে থাকে আর SN2 তো আগে থাকে। SN1 আগে কি জন্য থাকে? কারণ বেরিয়ে যাওয়ার পর যে কার্বন হয় সেটা রেজোনেন্স স্টেবিলাইজড। SN2 তো আগে কি জন্য থাকে? কারণ CH2 ডবল বন্ড CH, SN2 এর ক্ষেত্রে আর কি। এখানে প্রথমত ভিড় তৈরি করছে না, উপরন্ত এই গ্রুপটা থাকার জন্য কি হয়েছে, টানছে, তাহলে নিউক্লিওফিল সহজে এসে এখানে অ্যাটাকটা করতে পারে, তাহলে নিউক্লিওফিল অ্যাটাকের টেন্ডেন্সিটা বাড়িয়ে দেয়, ওই জন্য ওইটা সবসময় আগেই যায়, SN1ও যায় SN2ও যায়। আর এখানে 100% ইনভার্সন পাওয়া যায়, এটা খেয়াল রাখবে, কারণ এদিক থেকে লিভিং গ্রুপ বেরোচ্ছে, এদিকে আস্তে আস্তে নিউক্লিওফিল ঢুকছে। চলো আসা যাক। এটা এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমরা দেখবো নিউক্লিওফিলিক সাবস্টেন্সের রিঅ্যাকশনের এক্সাম্পলগুলো দেখবো আর কি, প্রত্যেকটা কেস এখানে ভাইটাল হয়ে আছে। আর এখানে এক্সাম্পলে জিজ্ঞাসা করে দেয় যে এটা কি টাইপের রিঅ্যাকশন। তাহলে এটা RON প্রথমে এটা আছে কি না, হ্যাঁ RX আছে, এখানে কেউ অ্যাকোয়াস কেউ দেখাচ্ছে, OH মাইনাস এখানে আসবে, OH মাইনাস এখানে অ্যাটাক করবে আর এক্সকে বার করে দেবে। কে এসে যে কে প্লাস এসএইচ মাইনাস আছে, এসএইচ অ্যাটাক করবে, এক্সকে বার করে দেবে। AgOH বা মোয়েস্ট Ag2O, এখানে AgOH তৈরি হয়ে যাবে মোয়েস্ট Ag2 দেওয়া মানে, তো OH অ্যাটাক করবে, এক্সকে বার করে দেবে। CH ট্রিপল বন্ড CN হলে C মাইনাস এখানে অ্যাটাক করবে, CH ট্রিপল বন্ড C মাইনাস অ্যাটাক করবে, দিয়ে এক্সকে বার করে দেবে। KCN হলে K প্লাস CN মাইনাস CN মাইনাস এখানে অ্যাটাক করবে আর এক্সটা বেরিয়ে যাবে। AgCN দেওয়া হলে কিন্তু যেটা হয়, ধরো এই দুটো কেস KCN আর AgCN এর কেসটা একটু খেয়াল রাখো, পাশে লেখাও আছে, যখন KCN দেওয়া হবে আর এক্স এর সাথে যখন KCN দিচ্ছি তখন কি হচ্ছে, K প্লাস CN মাইনাস, এটা কিন্তু আয়নিক বন্ড। আয়নিক বন্ড হওয়ার জন্য কি হয়, সি এর মাথায় যে নেগেটিভ চার্জ থাকে সেকে অ্যাটাক করলে এক্স বার করে দিল আর CN তৈরি হলো, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন AgCN দিচ্ছি তখন কি হবে, আর এক্স তখন AgCN বন্ডটা কিন্তু কোভ্যালেন্ট বন্ড, তো কি হয় AgX এর এখানে পিপিটি পড়ে যায়, AgX এর পিপিটি যখন পড়ে যাচ্ছে, পড়ে থাকছে কে বাকি আর প্লাস এখানে পড়ে থাকছে আর CN এর মাইনাস এটা আছে। তো এখানে কার্বনের থেকে নাইট্রোজেনের হার্ড সেন্টার আর কি, তো এটা একটা নাইট্রোজেন থেকে করে, কারণ নাইট্রোজেনের সাইজ ছোটো আছে তুলনামূলক হার্ড সেন্টার, আর কার্বোকাটায়ন হার্ড সেন্টার আর কি, হার্ড হার্ড কম্বিনেশন ভালো হয়, সেই জন্য নাইট্রোজেন থেকে একটা হয়, তাহলে NC হয় আর NC। KNO2 যেটা আছে একই জিনিস, K প্লাস ONO2 মাইনাস ONO মাইনাস, ও দিয়ে অ্যাটাক করবে আর ONO, আর যদি AgNO2 দেওয়া হয় NO2 জুড়বে আর কি। নেক্সট আছে দেখো RON কে যখন CH3 CH2 CH2X দিচ্ছি তখন 1 ডিগ্রি যখন হবে তখন OR জুড়ছে, যখন 2 ডিগ্রি হচ্ছে তখন কি হচ্ছে এখানে OR, কিন্তু 3 ডিগ্রির সময় এটা কিন্তু এলিমিনেশন হয়, এটা অনেকবার কেসটা দিয়েছে, 3 ডিগ্রি যখন হয়ে যায় তখন কিন্তু এলিমিনেশন হয়, RON বলো আর যাই বলো, OR মাইনাস হারে নিবে ঘুরবে সিলটা বেরিয়ে যাবে, এটা তৈরি হবে। ঠিক আছে, CH3 CH2 CH2 Cl যেটা আছে, এখানে যদি আমরা CH টেবিল CN করি, এখানে অ্যাটাক করলো সেল বেরিয়ে গেলো, 1 ডিগ্রি ঠিক আছে 2 ডিগ্রি ঠিক আছে, যত প্রবলেম কোনখানে এসে হয় 3 ডিগ্রিতে এসে হয়, তো এখানে থেকে হবে কি হাইড্রোজেন নিয়ে নেবে, বন্ডের সময় একটা ঘুরবে সেলে বেরিয়ে যাবে, এটা এলিমিনেশন হয়। তো আগে যেটা RON দেখলে ওইটা উইলিয়ামসন ইথা সিনথেসিস ছিল, ওটা তো সেম গল্প। যখন আমরা এটা দেখছি CH টেবিল CN, এটাও সেম গল্প। যখন NH3 দেখবো তখনও সেম গল্পই দেখতে পাবো। যদি NH3 এক্সেস থাকে CH3 CH2 Cl একদিকে NH ঢুকছে, 2 ডিগ্রির সময় 8 NH ঢুকছে, 3 ডিগ্রির সময় কিন্তু এলিমিনেশন হয়ে যাচ্ছে। এই নোটটা খেয়াল করে CH3 Cl যদি NH3 দেওয়া হয়, অ্যামোনিয়া যদি এক্সেস থাকে তাহলে একবারই ঢুকবে CH3 NH2, কারণ অ্যামোনিয়া এক্সেস CH3 তো কম আছে, কিন্তু যদি CH3 Cl এক্সেস থাকে আর অ্যামোনিয়াটা কম থাকে তো নাইট্রোজেনের প্রত্যেকটা হাইড্রোজেন রিপ্লেস করে CH3 ঢুকবে, অ্যামোনিয়াম সল্ট শেষে তৈরি করবে, CH3 হোল 4 N প্লাস Cl মাইনাস এটা তৈরি করবে। ঠিক আছে, কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট আর কি, কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট। আর OH কে PCl5 দেওয়া হচ্ছে RCl হয়, PCl3 দেওয়া হচ্ছে RCl হয়, SOCl2 পিডিন দেওয়া হচ্ছে,
এটা আরসিএল SOCl2 দেওয়া, এটাও আরসিএল হবে। রেড PCl2 যেটা দেওয়া হবে এটা তো আরসিএলই হবে, ঠিক আছে। এই আর কি। লুকাস রিয়েজেনের কেসটা আর ওইচ আছে HCl যখন দেওয়া যাচ্ছে, আর ওইচটা প্রথমে ROH2 প্লাস হয়ে যাবে, তারপর আর প্লাস কার্বন তৈরি করবে, তারপর সিল অ্যাটাক করবে 3 ডিগ্রির সময়, বুঝতেই পারছো 3 ডিগ্রি যখন অ্যালকোহল থাকবে তখন ওইচটা বেরিয়ে যাওয়ার পর যে কার্বনটা তৈরি হবে সেটা নোটা হাইপারফ্লোরিন স্ট্রাকচার আছে। হ্যাঁ, ইনস্ট্যান্ট আরবিডি পাওয়া যাবে, কার্বনের স্টেবিলিটি সবচেয়ে বেশি আছে। 2 ডিগ্রির সময় ছোটা হাইপারফ্লোরিন স্ট্রাকচার, স্টেবিলিটি তুলনামূলক কম, এটা 5 মিনিট দেরি হবে। আর এর ক্ষেত্রে এটা বলা কিছু নয়, এটা এমনি রুম টেম্পারেচারে পড়বেন, যদি হিট দেওয়া হয় তারপর এটা পড়বে আফটার 30 মিনিট হিট দেওয়ার পর। আর ধরো HI যদি দেওয়া হয়, এই কেসগুলো দেখো, এই বেশ ভাইটাল বটে। আর ও অ্যাড্রেস আছে, যদি HI দেওয়া হয় প্রথমে হবে কি ROH হবে, এটা প্লাসটা আসবে, I মাইনাস আছে, I মাইনাস এখানে কী করবে, অ্যাটাক করবে, SN2 হবে। তো যেখানে ভিড় কম থাকবে ও জেনারেলি সেখানে অ্যাটাক করবে। I মাইনাস এখানে অ্যাটাক যদি করে আর কি একে, তো এটাকে ছাড়িয়ে দিবে, কারণ অক্সিজেন টানার জন্য বসে আছে, কারণ অক্সিজেনের মধ্যে পয়েন্ট চার্জ স্টেবল নয় সেটা। তো ROH হয়, R' I হয়। তো এই যে দেখা যাচ্ছে CH3O CH3 দেখা যাচ্ছে, প্রথমে CH3OH প্লাস CH3 I মাইনাস অ্যাটাক করবে, এখানে অ্যাটাক করলে ছাড়িয়ে দিল, CH3OH আর CH3I হলো। CH3O CH3 যখন 2 ডিগ্রি থাকে তখনও কোনো অসুবিধা নেই, CH3OH প্লাস CH3 যা হয়েছে আর কি এটা তৈরি হবে। কিন্তু এখানে যখন হবে I মাইনাস অ্যাটাক করলো, এটা ছাড়িয়ে দিল, যখন এটা 3 ডিগ্রি হয়ে যাবে তখনই সমস্যাটা। 3 ডিগ্রির সময় কি হয়, CH3 CH3OH প্লাস CH3 হবে, I মাইনাস অ্যাটাক করার আগেই CH3 প্লাস এটা ছাড়িয়ে দিবে, যে CH3 প্লাস এটা তৈরি করবে, কারণ ও কার্বন স্টেবিলিটি দিতে পারে। যদি স্টেবিলিটি যেহেতু দিতে পারে, ওটা CH3OHকেও ছাড়িয়ে দিবে আগেই, CH3 প্লাস হলো, এখানে প্লাস হয়ে গেলো, I মাইনাস অ্যাটাকটা করবে, তো এখানে CH3 আর CH3OH তৈরি করবে। CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2O CH যেটা আছে একই জিনিস হবে, OH CH3 আর I অ্যাটাক করবে, এটা ছাড়িয়ে দিবে, CH ডবল বন্ড CH2I CH3OH যা হলো। এটাও একই গল্প কিন্তু আগেরটার মতোই, ওইটা বেরিয়ে যাওয়ার পর কার্বন স্টেবিলিটি। এই দুটো 3টে কেস তার জন্য পরপরই লিখে আছে, এই 3টে কেসে খেয়াল রাখবে। যদি বেঞ্জিনিং OCH3 হয় সেক্ষেত্রে কী হবে, বেঞ্জিনিং OH প্লাস CH3 I মাইনাস অ্যাটাক করবে, এটা ছাড়িয়ে দিচ্ছে। বেঞ্জিনের সময় OH থাকছে প্লাস CH3I থাকবে, এটা CH3O CH3 আছে মনে করো, OH প্লাস হবে, CH3I অ্যাটাক করবে, I অ্যাটাকটা কোনখানে করবে, এটা প্রথমে ছাড়িয়ে দিবে যেমন নর্মালি জানো আর কি, প্লাস হবে, I মাইনাস অ্যাটাক করবে, CH3 যেটা তৈরি করা সেটা করবে, CH3OHও করবে। কিন্তু আমরা নিয়েছি কি এক্সেস নিয়ে আছে, যদি এক্সেস লেখা নেই, লেখা হচ্ছিল, যদি এক্সেস নেওয়া হতো আর কি HIটা, তাহলে কী হতো, এই HIটা আরেকবার রিঅ্যাকশন করে দিত, OH2 প্লাস করতো এইভাবে, দিয়ে এটা বেরিয়ে যেত, কার্বন করতো, দিয়ে I অ্যাটাক করতো, দিয়ে CH3I হতো। আলটিমেট হতো কি দুটো জায়গাতেই I ঢুকে যেত, CH3ও I হতো আর CH3 I হতো, এই আর কি। নিউক্লিয়ার সাবস্টিটিউশন রিঅ্যাকশন আর কিছু ছিল না, এটাই ছিল। অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন দেখা যাক, এটা অ্যারোমেটিকটা দেখা যাক, এটা হ্যাং কাটছে কেন তো, লাইভ এরকম হতো, হ্যাং কাটছে কেনটা, নেটে রিড করতে সময় লেগে যাচ্ছে কেন, রিড করতে সময় লেগে যাচ্ছে, না না অ্যাপটা দোকানে বার করছে আবার। চলো দেখা যাক এটা অ্যারোমেটিক নিউক্লিয়ার সাবস্টিটিউশন রিঅ্যাকশনের। এক্ষেত্রে কী হয়, এই কেসটা দেখে রাখো, এটা কেউ রাজ্যকেও দেখো নি, তার জন্য ভুলটা একটু বেশি হয় আরও। বাকি সব এসে অনেক দেখো, এর ক্ষেত্রে এটা কেসটা অনেকে অ্যাভয়েড করে যেতে মুশকিল হয়ে যায়। বেঞ্জিনের মাথায় যখন লিভিং গ্রুপটা আছে মনে করো,
যদি এটা আমরা লিভিং গ্রুপ বার করে দিয়ে কোনো নিউক্লিয়ার নিয়ে আসতে চাই, আমাদের দুটো উপায় পসিবল আগেরটার মতোই, SN1 হতে পারে বা SN2 হতে পারে। যদি তুমি SN1 ভাবো তাহলে এটা লিভিং গ্রুপ বেরিয়ে যাবার কার্বোক্যাটায়ন তৈরি হবে, নিউক্লিয়ার অ্যাটাক করবে, তারপর জুড়বে। কিন্তু এখানে প্রবলেমটা কোন, এখানে প্রবলেম হচ্ছে যে লিভিং গ্রুপটা সহজ এখান থেকে বেরোবে না। তার একটা কারণ হচ্ছে লিভিং গ্রুপের ডবল বন্ড ক্যারেক্টারটা এখানে লক্ষ্য করা যায়। যদি কোনো ক্লোরিন ব্রোমিন আয়োডিন থাকে তাহলে ডবল বন্ড ক্যারেক্টার এমনিতে নর্মালি ওর বার করতে পারবে না, কারণ সিঙ্গেল বন্ড তো থাকে না, ডবল বন্ড হয়ে যায়। আর একটা প্রবলেম যেটা সেটা হচ্ছে যেটা বেরিয়ে যদি যায় সিলটা, ওর মাথায় ডাইরেক্ট যখন পজিটিভ চার্জটা চলে আসছে কোনো স্টেবল নয়, আর স্টেবল না হওয়ার জন্য ও কিন্তু আর রিয়েকশনটা এক করতে পারে, মানে চাইবে না আর কি। তো এটা হবে কখন তাহলে? এটা তখনই হবে যদি লিভিং গ্রুপের লিভিং নেচার খুবই বেশি হয়, তখনই একমাত্র সম্ভব। লিভিং গ্রুপের লিভিং নেচার ইজ ভেরি হাই, দেন রিয়াকশন ইজ ওকার। সেরকম কি আছে, N2Cl আছে, N2Cl এর ক্ষেত্রে হতে পারে কিছুটা, ArSN1টা আর কি, তারপর নিউক্লিয়ার ঢুকলো। তো আর একটা কেস যেটা ArSN2 টাইপের যেটা হয় আর কি, যদি আমরা ভাবি মনে মনে এদিক থেকে আস্তে আস্তে নিউক্লিয়ার ঢুকবে, আস্তে আস্তে লিভিং গ্রুপ এখান থেকে বেরিয়ে যাবে, যদি ভাবি রিয়েকশনটা হবে, তো সেটাও সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ এই যে বললাম ডবল বন্ড একটা সিএল হয়ে গেছে, ওই একবার অ্যাটাক করে বার করতে সহজে পারবে না। তো একে যদি ArSN2 করতেই হয়, একে দুটো ArSN2 ঘটবে, কিন্তু দুভাবে ঘটবে আর কি, দুটো স্টেপের মধ্য দিয়ে। প্রথমে কি হয়, এডিশন এলিমিনেশন পাথের মধ্যে দিয়ে এটা সম্ভব। প্রথমে এডিশন হলো, নিউক্লিয়ার অ্যাটাক করলে ধরো এবার চলে গেল নিউক্লিয়ারটা, বিলোয় চলে গেল, নেগেটিভ চার্জটা এলো, এবার নেগেটিভ চার্জটা ঘুরছে, শেষকাল নেগেটিভ চার্জটা ঘুরতে দেখে নেগেটিভ হলো, এখানে নেগেটিভ এলো, শেষকালে অ্যারোমেটিসিটি গেন করার জন্য আরেকবার যখন এটা বেঞ্জিনে ঢুকবে, তখন ওটা লিভিং গ্রুপকে বার করে দেবে। তো এটা রিয়েকশন হবে, ঘটবে, কিন্তু এটা হবে কি এডিশন এলিমিনেশন পাথের মধ্যে দিয়ে এটা হবে। নর্মাল SN2 যেমন হয়, একদিকে এটা যদি বেরিয়ে যাচ্ছে, সেটার ক্ষেত্রে হবে না। এই ক্ষেত্রে হতে গেলে এই এডিশনের মধ্যে দিয়ে যেতে হবে, নাহলে এটা সম্ভব নয়। আর সেটা করতে গিয়ে হয়েছে কি, এখানে নেগেটিভ চার্জটা দেখো এই মাথা থেকে ও মাথা ঘুরে বেরিয়েছে, মানে ইন্টারমিডিয়েট স্টেজে এটা তৈরি হয়েছে, নেগেটিভ চার্জটা ঘুরে বেরিয়েছে। তাহলে নেগেটিভ চার্জের স্টেবিলিটি দেওয়ার জন্য যদি এখানে উদ্রিন করতে হয়, তাহলে এটা ভালো হবে। সেই জন্য ArSN2 কে যদি দেখো একটা এক্সাম্পল বলো, বেঞ্জিনের মাথায় CL আছে মনে করো, এনে দেওয়া হলে রিয়েকশনে ঘোড়া দিয়ে গেলে আমাদের হাই টেম্পারেচার হাই প্রেসার দিলে তারপর এটা সম্ভব হচ্ছে, না হলে হওয়ার কথা না। এটা ডাউ প্রসেস যেটা, যদি এখানে যদি দেখো এখানে 3টে NO2 অলরেডি লাগানো থাকে, তাহলে কিন্তু নর্মালি আমাদের রুম টেম্পারেচারে এনওই দেওয়ালে ও যে ডাক করে ছেলে বেরিয়ে যাবে, কারণ নেগেটিভ স্টেবিলিটি দিতে পারবে। আর ArSN2 ক্ষেত্রে এটা বারবার বলছি, এইখানেই একমাত্র অর্ডার হচ্ছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, বাকি কোনো ক্ষেত্রে নয়। ওটা লিভিং নেচার এখানেই একমাত্র আলাদা, যে ফ্লোরিন সবচেয়ে বেশি, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিনের। নেক্সট যেটা উপর দিকে বলছিলাম, যদি ArSN1 করতে যাও, যেহেতু পর্যায় তৈরি হয়, তাহলে রিলিজিং সাইডে রিয়েকশনের তুলনামূলক ভালো হবে আর কি। একটা রিয়েকশন N2Cl যেগুলো দেখানো আছে, COCl HCl দিলে CL ঢুকবে। এই চলো আসা যাক এলিমিনেশন রিয়েকশনের। এটা এলিমিনেশন রিয়েকশনের ক্ষেত্রে কী হবে, আলফা এলিমিনেশন, বিটা এলিমিনেশন, গামা এলিমিনেশন। আলফা এলিমিনেশনে ভাবার কিছু নাই, এই ক্ষেত্রে লিভিং গ্রুপের রেসপেক্টে আলফা কার্বন যেটা লিভিং গ্রুপ, এখানে ঘুরাতে পারলে হয়তো আমি লিখেছি এরকম CC, এটা হচ্ছে লিভিং গ্রুপ। এটা তো উল্টো করে দিই, এটা একটা লিভিং, ঠিক আছে। আলফা এলিমেন্ট যেটা হবে, ধরো এটা ক্লোরোফর্মের সঙ্গে এনওই রিয়েকশন করা হচ্ছে, বেস্টে গিয়ে করবে কি, বেস্টে গিয়ে হাইড্রোজেনটা নিবে, বন্ডের ইলেকট্রন পেয়ারটা ঘুরবে, একটা সেলকে বার করে দেবে। এটা আলফা এলিমিনেশন বলছে, কারণ লিভিং গ্রুপের রেসপেক্টে আলফা কার্বন এটাই, আলফা হাইড্রোজেন এটাই, তো আলফা এলিমিনেশন এটা। গামা এলিমিনেশন যদি বলো, সেটা হচ্ছে গামা পজিশন হাইড্রোজেনের নিচে, এখানে ঘুরেছে, এখানে বেরিয়েছে CH2, এটা করতে পারে, দরকার নেই যদিও। এই হাইড্রোজেন নিবে, নেগেটিভ চার্জ এখানে অ্যাটাক করবে, লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে, এই রকমটা কম্পাউন্ড হবে আর কি। বিটা এলিমিনেশন আমাদের মেনলি পড়ছে, এটা আমাদের সিলেবাসে আছে। ধরো কার্বন সঙ্গে হাইড্রোজেন আছে, এ লিভিং গ্রুপ আছে, এক্ষেত্রে যদি E1 এর পাশের কথা ভাবি আমরা, মানে যেটা SN1 এর মতো করে ভাবতে পারো, যে আগে লিভিং গ্রুপ বেরিয়ে গেল, যে কার্বন তৈরি হলো, তারপর বেসটা গিয়ে ওই হাইড্রোজেনটা নিল, দিয়ে ঘুরলো, ডবল বন্ড তৈরি করলো। এখানে কার্বন পাথ ভাবছি, মানে SN1 মতো ভাবতে পারো। সেকেন্ড উপায় কী হতে পারে, বেস্ট একই সাথে হাইড্রোজেন নিচ্ছে, একই সাথে এটা ঘুরছে, একই সাথে লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে, E2 যেটা ভাবতে পারো। তো দুটো উপায়, একটা কার্বনের মতো করে ভাবতে পারো, যেটা E1 কী জন্যে, কারণ রেট অফ দ্য রিয়েকশন শুধুমাত্র সাবস্ট্রেটের উপর নির্ভর করছে। রেট অফ দ্য রিয়েকশন ডিপেন্ডস অনলি অন স্টেবিলিটি অফ কার্বোকেটায়ন।
কারণ ওটা তো বুঝতেই পারছো 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি হবে, যেটা SN1 হয়েছিল। সিন্স কার্বন ইজ ফর্ম সো রিঅ্যারেঞ্জমেন্ট ইজ পসিবল, এক্ষেত্রে রিঅ্যারেঞ্জমেন্টও কিন্তু পসিবল বটে। আর SN1 এ জেনারেলি সেট জেপটাই মেজর হয়, মানে ডবল বন্ডের স্টেবিলিটি বেশি, সেটাই জেনারেলি মেজর হয়। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, ইফ OH গ্রুপ ইজ প্রেজেন্ট ইন অ্যাসিডিক মিডিয়াম ইট মাস্ট ফলো E1 পাথ। যদি অ্যালকোহল গ্রুপ থাকে অ্যাসিডিক মিডিয়ামে, ওইটা E1 পাথ ফলো করে, না হলে এমনিতে নর্মালি বোঝার উপায় নাই। কারণ E1 এর ক্ষেত্রে ওটা 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, আর সে E2 তেও 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। তো এই যাচ্ছে ওই যাচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে OH2 প্লাসে বেরিয়ে গেল, হাইড্রোজেন আছে, এই ঘুরলো, ডবল বন্ড তৈরি করলো। তারপর এই যে সেকেন্ড যে কেসটা, এখানে দেখো H2 OH2 প্লাসে বেরিয়ে যাচ্ছে, কার্বোকাটায়ন তৈরি হবে। কিন্তু ওই যে বললাম যেহেতু কার্বোকাটায়ন তৈরি হবে আর রিঅ্যারেঞ্জমেন্টের সুযোগ আছে এখানে বেটার স্টেবিলিটির জন্য, তো রিঅ্যারেঞ্জমেন্ট হবে। এখানে হাইড্রোজেন জাম্প করে এখানে আসবে, তারপর এখানে কার্বোকাটায়ন হবে, এই হাইড্রোজেন ঘুরে এখানে ডবল বন্ড তৈরি করবে, এটা হবে প্রোডাক্ট। রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল আর কি। E2 ক্ষেত্রে যদি কেসটা বলো বায়োমলিকুলার এলিমেন্টস রিঅ্যাকশন দুজনকে উপর ডিপেন্ড করবে, সাবস্ট্রেট আর বেস দুটোর উপরেই। আর হাইড্রোজেন লিভিং গ্রুপ মাস্ট বি এন্টি কোপ্লেনার, অবশ্যই যেন এন্টি কোপ্লেনারে থাকে, এইটা পয়েন্টটা খেয়াল রাখো। মাস্ট বি এন্টি কোপ্লেনার, তার মানে কি? তার মানে হচ্ছে ওরা অবশ্যই একে অপরের থেকে ঠিক অপোজিট থাকবে। যেদিকে হাইড্রোজেনটা আছে আর যদি লিভিং গ্রুপ আছে 180 এরকমভাবে থাকবে আর কি। কারণ কি এন্টি কোপ্লেনার হলে তবেই বেসটা গিয়ে হাইড্রোজেন নিবে, এই ঘুরবে, লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে। উল্টো দিয়ে থাকতে হবে, যেরকম পিকচার টাকা থাকে আর কি। SN1 এর ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নাই, কারণ আগে তো লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে, তাহলে কার এক্সপ্রেশন দেখবে। আর রেট অফ দ্য রিঅ্যাকশন যেটা হয় সেটা হচ্ছে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। সিন্স স্টেইকিনেস তৈরি হচ্ছে, তার জন্য অর্ডারটা এই ক্ষেত্রে যদি বলো, এই ক্ষেত্রে স্টেইকিনেস কেস যদি বলো, স্টেইকিনেস যেখানে হয় সেখানে তো হচ্ছে না, কারণ লিভিং গ্রুপের রেসপেক্টে আলফা কোথায় বিটা কার্বনের হাইড্রোজেন নিচ্ছে, তার সঙ্গে স্টেইকিনেস কোনো সম্পর্ক নাই। তবে একটু ভিড় থাকলে ভালো হয়, তাহলে রেটটা ভালো হবে। তাহলে অর্ডারটা হবে কি 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। নেক্সট যেটা আরটা এখানে ইম্পর্টেন্ট হয়ে আছে, দেখো এইটা, এই কেসটা দেখো। এই ক্ষেত্রে হয়েছে কি CH3 CHH CHH CH2, এখানে দুটো হাইড্রোজেন আছে, এটা হচ্ছে অ্যাসিডিক হাইড্রোজেন, লিভিং গ্রুপের রেসপেক্টে যদি বিটা হাইড্রোজেন দেখা হয়, এটা হচ্ছে অ্যাসিডিক হাইড্রোজেন, এটা হচ্ছে অ্যাসিডিক হাইড্রোজেন। তো এই অ্যাসিডিক হাইড্রোজেন নিতে পারে, এটাকেও নিতে পারে। তো যদি বেসটা যদি দেখা হয় আর কি, যদি লেস অ্যাসিডিক হাইড্রোজেনটাকে নেয়, লেস অ্যাসিডিক কী জন্য বলছি, কারণ হচ্ছে এইখানে হাইড্রোজেনটা ধরা বলছি লিভিং গ্রুপ তো টাই নেবে, যে ঘাটতি হবে কার্বন, এই ঘাটতিটা ফিল আপ করার জন্য দেখো কেউ নাই, সরি হাইড্রোজেন যেখানে ঘাটতি হবে এখানে কোনো প্লাস হাইফেট এই কার্বনের সঙ্গে লেগে নাই। কিন্তু এধারে কার্বনটার সাথে দেখো এটা CH3 গ্রুপ প্লাস হাইফেট দিয়ে ঠেলছে, যখন প্লাস হাইফেট দিয়ে ঠেলবে তো ঘাটতিটা অনেকটা ফিল আপ হয়ে যাবে, তাই নেসি নেচারটা কমে যাবে। তার জন্য কি হবে, যেটা ওইটি ম্যাচ হবে বেসটা, সেটা গিয়ে ওইটি ম্যাচ গিয়ে হাইড্রোজেন নিবে, এই ঘুরবে, লিভিং গ্রুপ বার করে দিবে। এখানে যেটা তৈরি হবে আর কি, ডবল বন্ডটা মাঝে তৈরি হবে, আর এই ক্ষেত্রে হাইড্রোজেন নেওয়ার পরে যে ডবল বন্ড ধারে তৈরি হবে। এরপর যেটা মাঝে হবে সেটা মোস্ট স্টেবল হবে, কারণ থার্মোডাইনামিক কন্ট্রোল প্রোডাক্ট মাঝে হলে হাইপারফিন স্ট্রাকচারটা বেশি আছে, তাহলে মোস্ট স্টেবল এই ফর্মটা, ধারের স্টেবিলিটি কম, এটা কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট বলা হয়। আর যেটা ডবল বন্ডটা মাঝে সেটা সেট জেপ প্রোডাক্ট বলা হয়, যে ধারে সেটা হবম্যান প্রোডাক্ট বলা হয়। এখন কোশ্চেন হচ্ছে কোনটা মেজর হবে। তো দেখো ডিপেন্ড করছে পুরোটা লিভিং গ্রুপের উপরে। লিভিং গ্রুপ যদি নর্মাল হয়, না লিভিং যদি নর্মাল হয়, ক্লোরিন ব্রোমিন আয়োডিন এরকম লিভিং গ্রুপ, নর্মাল লিভিং গ্রুপ, সেক্ষেত্রে কী হবে, ও গিয়ে ধীরে সুস্থে হাইড্রোজেনটা নেবে, এ ঘুরবে, লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, মাঝে ডবল বন্ড তৈরি করবে। আর লিভিং গ্রুপের যদি খুবই বেশি হয়, ফ্লোরিন NR3 প্লাস SR2 প্লাস হয়ে যায়, তখন কিন্তু ও গিয়ে মানে সিগনেচারটা এতটাই বাড়িয়ে দিবে এরা, যে হাইড্রোজেনটা আগে নিয়ে নেবে। মানে এখানে একটা কেস খেতে, ধরো তুমি বাইরে যাচ্ছ আর কি, তোমার খিদে পেয়েছে, খিদের উপর ডিপেন্ড করে তুমি ধরো সামনে একটা হোটেল আছে, যে হোটেলটা খুব ভালো নয় আর কি, একটু পরে আর একটা হোটেল আছে, তোমার হোটেলটা ভালো ওঠে, তো তুমি কোনটাই খাবে সেটা ডিপেন্ড করে তোমার খিদের উপরে। খিদে যদি খুব বেশি থাকে তখন পেটে গোলমাল হলেও এটাই খেতে হবে, স্টেবিলিটি যদিও নাই। কিন্তু যদি তোমার খিদে কম থাকে, তুমি পরবর্তীকালে একটু ওয়েট করবে, ভালো হোটেলে গিয়ে খাবে। যে ধরো ক্লোরিন ব্রোমিন আয়োডিন যদি আছে নর্মাল লিভিং গ্রুপ, এরা এসে অত বেশি বাড়াবে না, তখন ওরা কী করবে, ধীরে সুস্থে ডবল বন্ডের যেটা স্টেবিলিটি বেশি সেই প্রোডাক্টটা তৈরি করবে। কিন্তু যদি আমাদের ফ্লোরিন NR3 প্লাস SR2 প্লাস হয়, তখন এদের ক্ষেত্রে কী হয়, এই সিগনেচারটা খুব বাড়িয়ে দেবে, কারণ কি এরা হাইলি ইলেকট্রোনেগেটিভ গ্রুপ হবে, কারণ NR3 প্লাস এই, তো এই সিগনেচারটা খুব বাড়িয়ে দিবে, তখন ওরা গিয়ে ধারে ডবল বন্ড তৈরি করবে, এই কেসটা তখন মেজর হবে আর কি, হবম্যানটা।
আর একটাতে মেজর হয় যদি লিভিং গ্রুপটা বাল্কি হয়, বেস যদি বাল্কি হয় তাহলেও কিন্তু এটা মেজর হয়। যেমন টার্সিয়ারি বিউটোসাইড TBUOK, টার্সিয়ারি বিউটোসাইড হলেও কিন্তু এটা মেজরই হবে, কারণ ডবল বন্ড তখন ধারেই যাবে আর কি। এই হচ্ছে কেস, এই রিঅ্যাকশন মেকানিজম। আইসোমার গেছে, হাইড্রোকার্বন গেছে, কি করে কি হবে রেসপন্স, কেউ রেসপন্স করে এবার।